Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আপনারা শুনছেন সারা দেশব্যাপী ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনছেন ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে। ইউটিউবে একটাই সুবিধা, ওখানে নন স্টপ চলতে থাকে, বিরতিহীনভাবে আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পারেন। এবং বাংলাদেশের রেডিওতে কেবলমাত্র এই দুটো অনুষ্ঠান, সিক্রেটস এবং জীবন গল্প, যেটি প্রচারিত হয় প্রতি বুধবার ঢাকা এফএমে, এই দুটো অনুষ্ঠান যখন রেডিওতে প্রচার করা হয় তখন ইউটিউবেও প্রচার করা হয়। ওকে, আমি কথা না বাড়িয়ে আজকে গেস্ট কে রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে একটু পরিচিত হই। জি, আপনার নামটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম, আমার বয়স 32। আমি ছোটোবেলা থেকে, আমার গল্পটা আমি ছোটোবেলা থেকে বলতে চাচ্ছি। সেটা হলো, আমাদের দেশের বাড়ি, আমার জন্মস্থান হলো খুলনা বাগেরহাট। আচ্ছা। তো আমার নানা বাড়ি আর দাদা বাড়ির ডিফারেন্স 2 কিলো, মাঝখানে 2 কিলো। তো আব্বা এবং আম্মার সাথে, আমাদের নানা এবং দাদা এদের সাথে মানে সামাজিকতা, মানে অ্যাফেয়ার করে, মানে অ্যারেঞ্জমেন্ট করে, অ্যারেঞ্জমেন্ট ম্যারেজ যেটা বলে, সেটা করেই বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে আমরা জীবন মানে চলতেছিল, আমি জন্মগ্রহণ করলাম। তো জন্মগ্রহণের পিছনে মানে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে যেটা বিয়ে শাদী হলো, আব্বা আম্মার সাথে বিয়ে শাদী হলো। যখন আমরা একটু বড় হলাম, বড় হওয়ার পরে দেখতাম যে আমার মা আমার দাদা বাড়িতে বেশিটা থাকতো না। ম্যাক্সিমাম সময়তে যে কোনো কারণবশত, যে কোনো কজে সে তার বাপের বাড়ি চলে যেত, নানা ঘরে চলে যেত। আবার নানারা কিছুক্ষণ পরে সকালবেলা চলে যেত কাছাকাছি বাসা, আবার দেখা যেত রাত্রে সন্ধ্যার দিকে আবার ফেরত দিয়ে গেছে। সন্ধ্যার দিকে যখন আবার ফেরত দিয়ে গেছে তখন আবার দেখা যেত মানে করতে আব্বা আবার টর্চার করতেছে, এরকম করতেছে। এরকম করতে এক সময় দেখা যেত যে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আব্বা আনতে যায় নাই, এরকম করে নাই, তো এরকম চলে গেছে। তো ওই সময়তে যে সময় কথা বলতেছে ওই সময়তে আমার জন্ম হয় নাই। আচ্ছা। আমাদের ফ্যামিলিতে একটা সবচেয়ে মানে একটা মানে ছিল যে সবার থেকে একটু আলাদা একটা ঘটনা ছিল। সেটা হলো যে সবার ফ্যামিলিতে যেরকম ছেলেদেরকে পছন্দ করে, যে আমার ছেলেটা
আমার মানে বাচ্চা, আমার পুত্র, এই যে বংশের যে হবে, বংশধর যে হবে, সে মেয়ে হবে, এই ধরনের একটাই ছিল যে সে মেয়ে হবে। সবার যেরকম আশা থাকে ছেলের, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমাদের 5টা চাচি, আমার আব্বা বিয়ে করছে সবার পরে, আর অন্য চাচারা বিয়ে করছে আগে। তো সবারই একটা আশা ছিল যে সবারই মেয়ে হবে, কিন্তু কারোই মেয়ে হয় নাই, সবারই প্রথমে ছেলে হয়েছে। আমার বেলা তো ঠিক একই ধরনের। আমার বেলাতে একই ধরনের বলতে, তো আমি যখন পৃথিবীতে আসলাম তখন আমার দাদি মানে অনেক আমাদের যেহেতু বাগেরহাট বাড়ি, খানজাহান আলীর মাজার, এই সমস্ত হ্যান ত্যান অনেক জায়গা থেকে তাবিজ এগুলো করে করছে যেন মেয়ে হয়। তো এরকম জাস্ট যখন আমার পৃথিবীতে আসার সময় হলো, আমার দাদা এবং নানা বাড়ি যাওয়া আসার যে পথটা, সেটা ছিল নৌকাতে যাওয়া আসা করতে হতো। তো নৌকাতে যাওয়া আসা করার সময় ওই যাওয়ার সময়তে আমার দাদি গেছে দাদাকে খবর দিতে, যেরকম বৌমার পেন উঠছে, আর দাদা গেছে বাজারে, যেহেতু পেন উঠছে, যে কবিরাজ এলাকাতে তখন তাও ডাক্তার তেমন ছিল না, কবিরাজ যেগুলো ছিল এগুলাকে নিয়ে আসা হতো। কিন্তু নিয়ে আসার পরে যখন পেন উঠছে, তখন দাদাদেরকে খবর দিছে, এই নানাদেরকে খবর দিছে, নানারা আসছে। তো নানা বলছে কি যে তুমি আগে চলে যাও, আমি একটু বাজারঘাট করিনি, আমি একটু পরে আসি। আচ্ছা। তো নানি আগে চলে আসছে। নানি আগে চলে আসার পরে আসার মাঝখানে আমার খালাম্মা আছে, মেজো খালার বাসা আছে। মেজো খালার বাসাতে নানি থেকে গেছে যে নানা একসাথে আসলে দুজন মিলে একসাথেই যাবে। তখন নানা বাজার করে আসছে। বাজার করে আসতে আসতে আল্লাহর মতে আমি পৃথিবীতে চলে এসেছি। আমি যখন পৃথিবীতে আসছি, সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমার দাদি আমাকে খাতাতে পেঁচায়, ছেঁড়া যে খাতায় আমার মা ডেলিভারি হওয়ার পরে যে রক্তমাখা যে কাপড় চোপড় যেগুলো ছিল, এগুলো সহকারে আমাদের বাসা, যে আমার দাদা বাসা যেটা, সেটা বাসার সামনে একটা পুকুর আছে। পুকুর আমাদের ওই দিক থেকে নারকেল সুপারি বাগানটা বেশি, বাগেরহাটে নারকেল সুপারি বাগানটা বেশি। ওই বাগানের ভিতরে একটা বেত বাগান আছে। ওই বেত বাগানের ভিতরে আমাকে ওই খাতা সহকারে আমাকে রেখে আসছে। যেখানে রেখে আসছে ওখান থেকে, ওই পথ থেকে আমাদের মানে বাড়িতে আসতে হবে, নানা নানি ওই পথে আসবে, ওই পথে আসতে হবে। নানা নানি ওই পথে আসতেছে। ওই পথে আসার সময়তে আপনার জাস্ট ইঁদুরের বাচ্চা বা এরকম যেরকম কান্নার একটা ছোট চিকন একটা শব্দ হয়, সন্ধ্যা হয়ে গেছে, এই ধরনের একটা শব্দ হচ্ছে। এ ধরনের একটা শব্দ হলে তখন নানি বলতেছে এরকম ব্যাপার, তখন নানা আবার বলতেছে যে এলাকার ব্যাপার, গ্রামাঞ্চলের ব্যাপার, সন্ধ্যা হয়ে গেছে, ডেলিভারির বাড়িতে এটা একটা পৈশাচিক ব্যাপার বা ভূত পেতনি এর ধরনের একটা কিছু হতে পারে, তুমি পিছনের দিক তাকাও না, তুমি সোজা সামনের দিক চলে আসো। সামনের দিক চলে আসে আমার দাদিকে জিজ্ঞাসা করছে যে এই আমার নাতনি কই। তখন আমার দাদি সরাসরি কোনো কিছু না বলে সরাসরি উত্তর দিছে যে আপনার নাতনি মারা গেছে। মানে ছেলে হয়েছে বলে অপছন্দ করেছে। ছেলে হয়েছে বলে সে অপছন্দ করছে, সে নাতনি মারা গেছে। আমি জীবনে প্রথম শুনলাম এই ধরনের ঘটনা। নাতনি মারা গেছে। যখনই বলছে যে নাতনি মারা গেছে, তখনই আমার নানা এবং নানির সেন্সে কাজ করছে যে আমরা যে শব্দটা শুনে আসছি এবং এই বাড়িতে এই সমস্যাটা আছে, দৌড়ায় চলে গেছে ওখানে। যখন ওখানে চলে গেছে, তখন আমি শুনছি যে আমার থেকে শিয়াল 4 থেকে 4.5 হাত দূরে ছিল। শিয়াল 4 থেকে 4.5 হাত দূরে শিয়াল ছিল যে আমাকে এই করবে, যে এখান থেকে। এই ঘটনাগুলো কার কাছ থেকে শোনা আপনার পরবর্তীতে? এটা আমাদের বাড়ির সবাই, আমাদের ফ্যামিলি, আমার চাচা, আমাদের রিলেটিভ যত, আমাদের পাড়া প্রতিবেশী যত যারা আছে, সবার কাছ থেকে এটা শোনে। এবং তখন এটাই করার পরে আমার নানা করলো কি, বাড়িতে ওই আসার পরে নানিকে বললো যে আমার নাতনিকে যখন আপনার এরকম সমস্যা হলো, আমার নাতনিকে আপনার এখানে রাখবো না, আমার নাতনিকে আপনার এখান থেকে আমি নিয়ে চলে যাবো। তা আমাকে নিয়ে তখন চলে, ওই মা কেউ অবস্থাতেই, মার ওই ব্লিডিং ওই অবস্থাতেই এই নৌকাতে করে নিয়ে আমাকে নিয়ে নানা বাড়িতে চলে গেল। নানা বাড়িতে আমরা 3 বছর আমি ছিলাম। 3 বছর নানা বাড়িতে ছিলাম। এই 3 বছরের ভিতরে আব্বা যায় নাই। আব্বা যায় নাই ভালো। আব্বা কি করতেছে, আব্বা তার দাদা মানে আমার দাদা এদেরকে আবার আব্বার খুব ওবিডিয়েন্ট ছিল, মানে তাদের খুব কথাবার্তা শুনতো। তো তারা যখন যাইতে নিষেধ করতো তারা যেত না, তারা খোঁজ খবর নিত না। 3 বছর পরে হঠাৎ একদিন আমার আব্বা নানা বাড়িতে গেছে। নানা বাড়িতে যাওয়ার পরে বলছে আমার ছেলে, আমার বউ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাবা। তখন নানা বলছে যে বাবা তুমি তো নিয়ে যাবো, আমি তোমার উপর তো কোনো নাই, তাহলে তুমি একটা কাজ করো, সেটা হলো যে আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেছি। তুমি তোমার দাদা বাড়িতে, মানে ওই গ্রামটার নাম ছিল, আমার নানা বাড়ির গ্রামের নাম ছিল হাকিমপুর, আর দাদাবাড়ি গ্রামের নামটা ছিল সৈয়দপুর। আচ্ছা।
তখন বলছে তুমি তাহলে সৈয়দপুরে তুমি থাকো না, আমি একটা ব্যবস্থা করে দিতেছি, তো তুমি সেখানে তুমি চাকরিতে জয়েন করো। আচ্ছা আচ্ছা। ওই কথা বলার পরে আব্বাকে ওই অবস্থাতে আব্বার যে একটা লুঙ্গি, একটা মানে লুঙ্গি বলতে একটা প্যান্ট পরা ছিল নাকি, যে একটা প্যান্ট আর ফতুয়া ধরনের যে হয়েছিল, আর আমাকে নিয়ে আম্মাকে নিয়ে আব্বা আমাদেরকে নিয়ে চলে আসলো আপনার ভেড়ামারাতে, পাকশি ভেড়ামারাতে আপনার পিডিবিতে আব্বা নানা একটা চাকরির ব্যবস্থা করে দিল। তো এই চাকরিটা পিডিবিতে চাকরি করা অবস্থাতে এখানে মানে আব্বা অত্যন্ত লোভ করার পরে মানে এখানে যে তামার যে তারটার এগুলো হ্যানত্যান যেগুলো ছিল, এটা অন্য একজনের ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে এটা বিক্রি করে এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে এটা গোপন রাখার পরে তারপরে নানাকে বললো কি যে আব্বা আমার এই চাকরিটা ভালো লাগতেছে না, আমি অন্য একটা চাকরি আপনি যদি পারেন তা আপনি একটু অন্য চাকরি করেন। আর আমার নানাদের আরেকটু বলে রাখি, সেটা হলো যে আমার নানারা ছিল উচ্চবিত্ত, আমাদের মানে আমরা যেরকম নিম্নবিত্ত, কিন্তু আমাদের নানারা ছিল উচ্চবিত্ত ছিল, তাদের পারিবারিক অবস্থাটা ভালো ছিল, আমাদের চেয়ে বেশ ভালো ছিল, এবং তাদের আত্মীয় স্বজনগুলোও খুব প্রভাবশালী ছিল। তো তখন বিমানবন্দরে যে তখন ডিরেক্টর ছিলেন হারুন সাহেব, তো হারুন সাহেব তখন আমার নানার একটা আত্মীয় ছিল, তো ওনাকে বলে তখন বিমানবন্দরে একটা চাকরির ব্যবস্থা করে দিল মাস্টার রোলে। তখন জয়েন করলো সৈয়দপুরে, আচ্ছা, রংপুর সৈয়দপুরে জয়েন করে তখন আমাদেরকে নিয়ে ওখানে মানুষ করলো। ওখানে আমরা গেলাম, আমরা বড় হলাম, আমরা টুকটাক করে আমি হলাম, আমার বোনটা তখন হয় নাই, এও চলতেছে। আমি লেখাপড়া, আমি স্কুলে ভর্তি হলাম। স্কুলে ভর্তি হওয়ার পরে আমি ক্লাস 4 পর্যন্ত আমি সৈয়দপুর পর্যন্ত পড়ছি। আমি পড়াশোনার পরে আমি সৈয়দপুর থেকে আব্বাকে ট্রান্সফার দিল হলো ঢাকাতে। আচ্ছা। এর ভিতরে একটা সার্কুলার হওয়ার পরে যে সিকিউরিটি, বিমানবন্দর সিকিউরিটিটা আবার একটু খুব সেনসিটিভ এবং খুব মানসম্মত চাকরি। জি। তা তখন আম্মাকে একটা অ্যাপ্লিকেশন করলো, আম্মা সরাসরি যে কোনো উপায়ে আম্মা সরাসরি সুপারভাইজার ইন্টারভিউগুলো করে আম্মা সরাসরি সুপারভাইজারের চান্স পেলো, এই বিমানবন্দর সুপারভাইজারের চান্স পেলো। আর আব্বার ওই বছরই উনি কমিউনিকেশন থেকে কমিউনিকেশন রেডিও অপারেটর হলো, ইসিআরের কমিউনিকেশন রেডিও অপারেটর হলো। রেডিও অপারেটর হওয়ার পরে আব্বারও প্রমোশন হলো, আম্মারও প্রমোশন হলো। প্রমোশন হওয়ার পরে কমিউনিকেশনের প্রমোশনটা নিতে গেলে আপনার একটা ট্রেনিং হয়, এবং সিকিউরিটিতে আপনার নিতে গেলেও একটা ট্রেনিং হয়, এবং এই ট্রেনিংটা দিতে হয় আপনার সিঙ্গাপুর থেকে। আচ্ছা। এবং এটা বিশ্বের টোটাল ট্রেনিংটাই হয়, এটা যত সিভিল এভিয়েশনের যত অফিসই হোক সেটা দিতে হয় সিঙ্গাপুর থেকে। তো এই ট্রেনিংটা ছিল 1 বছরের। আচ্ছা। তো ইতিমধ্যে যখন সময় হয়, ট্রেনিংটা যখন যায় তখন 98। আপনার তখন বয়স কত? আমি তখন ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়েন? আমি ক্লাস 8-এ। তো 98-এ হওয়ার পর 97-এর আপনার মার্চের 13 তারিখে সম্ভবত আমার বোনের জন্ম হলো 97-এ। আচ্ছা। অর্থাৎ 98-এর 23শে জানুয়ারি আমার বোনের বয়স 9 মাস 11 দিন। আচ্ছা। চিঠি আসার পরে আম্মারও একসাথে চিঠি আসলো। তখন আব্বাকে আব্বা বলতেছে কি, তখন আমরা কাওলাতে কাওলা পি টাইপে আমরা তখন থাকি। জি। আর আমাদের একটা গরু ছিল, গরুটা খুব আদরের, গরুটা বাগেরহাট থেকে নিয়ে আসছিল। তো গরুটা খুব আদরে ছিল, সাদা গরু ছিল, এবং ওকে ওই আপনার সেই ধবলির আনগোয়ালে সেই আমিনার সেই গল্প, এই কবিতার মতো ওকে ধবলি বলে ডাকতো। তো যাই হোক, এটা পরে বলি। তো ওই গরুর গোয়ালটা সামনে ছিল, আর ওই পি টাইপ আমরা বাসা নিতাম। তখন আম্মাকে বললো কি যে আমার আম্মার নাম হলো আমেনা, আব্বার নাম হলো আব্দুল জলিল। তখন বললো কি যে আমেনা, তুমি 9 মাসের বাচ্চাকে রেখে তুমি কিভাবে সিঙ্গাপুর যাবা? এই বাচ্চাকে দেখবে কে? একে খাওয়া দাওয়া এর দায়িত্ব নিবে কে? এটা বলার পর কে বললো? এটা বাবা বলছে আপনার? আমার আব্বা বলছে, আমার দাদা, ফ্যামিলির ম্যাক্সিমাম। এমন মানে ওনার কি আসলে যাওয়ার প্রয়োজন ছিল কিনা? না, যাওয়ার প্রয়োজনটা এটা বলি যে এটা যাওয়ার প্রয়োজনটা তার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তার ওই বছর তার প্রমোশনের কোনো সিস্টেম নাই। কিন্তু সে ডিরেক্টর প্লাস সুপারভাইজার ডিরেক্টরদের সাথে যোগাযোগ করে, মানে তারা এভাবে সিস্টেমটা করছে যে স্বামী স্ত্রী একসাথে গেলে তাদের জন্য সুবিধা হবে, তারা সিস্টেমটা এইভাবে করে, আম্মা এইভাবে আর কি সবাইকে কনভিন্স করে এইভাবে সিস্টেমটা করছে। মানে আপনার বাবাও যাবে, সেও যাবে। তারপরে বলার পরে ওটা গেল, যাওয়ার পরে আম্মাকে কোনোভাবে শুনতে না পারার পরে সরাসরি আপনার, এটা হয়তো আপনি জানবেন যে বাংলাদেশের অন্যান্য ডোমেস্টিক যে এয়ারপোর্টগুলো আছে, ডোমেস্টিক এয়ারপোর্টগুলোর যিনি প্রধান থাকেন তিনি থাকেন ম্যানেজার, আর ঢাকা এয়ারপোর্টের তিনি চেয়ারম্যান। তো চেয়ারম্যান স্যারের কাছে গেলেন। চেয়ারম্যান স্যারকে আব্বা বললেন কি যে স্যার এরকম ব্যাপার, আমি যদি আমিনাকে নিয়ে যাই,
আমার তো 9 মাসের বাচ্চা স্যার, আমি 9 মাসের বাচ্চাকে নিয়ে কি করবো? তো স্যার এটা ক্যান্সেল করে এটাই করে দেন, এর পরের বার আমি আসি, তার পরের বার আমেনা যাবে। এটা বলে আব্বা বাসায় আসছে, কাওলাতে আসছে। কাওলাতে আসার পরে আব্বা যখন বাসায় আসছে তখন সন্ধ্যা বা হয়ে গেছে, 23 তারিখে আব্বা চলে যাবে। আর এই ঘটনাটা হচ্ছে 19 তারিখের ঘটনা। আচ্ছা, তখন 19 তারিখে সন্ধ্যার সময়তে এটা ক্যান্সেল করছে। 20 তারিখে ভোর 6:10 এয়ারপোর্ট থেকে একজন পিয়ন আসছে, যেটা ক্যান্সেল করছে আব্বা, সেই পাসপোর্ট, সেই ভিসা, সেইগুলো নিয়েই সেটা নিয়ে আসছে। তখন আর আব্বার আর কোনো ওয়ে নাই, কোনো বলার কোনো কিছু নাই। আব্বা রাগ করে বললো কি যে ঠিক আছে তুমি যখন যাইতেই চাচ্ছ, তখন আমার ছেলে মেয়েকে বাদ দিয়ে, আমার এদের করে বাদ দিয়ে, এগুলোকে নিয়ে, এদের আশা ভরসা বাদ দিয়ে তুমি যাও, তুমি চলো, আর কি করবা, আর কত কিছু করার নাই। নানাকে বললো, নানিকে বললো, সবাইকে বললো। বলার পরে এরা দুজন মিলে চলে গেল। 23শে জানুয়ারি এরা চলে গেল 98। মানে বাবা এবং মা দুজন মিলে সিঙ্গাপুর চলে গেল। ট্রেনিং ছিল 1 মাসের, এই 1 বছরের। 1 বছরের ট্রেনিং ছিল, কিন্তু আমার আম্মা মানে পড়াশোনা। আপনি কোন ক্লাসে? ক্লাস 8-এ? জি, আমি ক্লাস 8। আচ্ছা। তখন আমার আম্মা আপনার পড়াশোনা জানতো, কিন্তু ওনার টেকনিক্যাল সাইডটা একটু মানে আউট নলেজটা একটু কম ছিল। তো এটা আমি মানে সঠিক কতটুকু এতটুকু জানি না, কিন্তু আমি এটা শুনছি আর কি, যে সিঙ্গাপুরে যে রুমটাতে থাকা হতো, এই রুমটা আপনার ওই যে যখন সুইচ অন করা হতো, সুইচটা যখন অন করা হতো তখন সিসি ক্যামেরা চালু হতো। আবার সুইচ যখন অফ করা হতো তখন সিসি ক্যামেরা অফ, মানে রুমে যদি কেউ না থাকতো তখন তালামারি চলে যেত, তখন সিসি ক্যামেরা বন্ধ হয়ে যেত। কিন্তু এটা আমার আব্বা জানতো, আমার আম্মা জানতো না। ওকে। আর এটার এই সমস্ত ব্যাপারে কোনো সময় আলাপ আলোচনা করে নাই, প্রয়োজন হয় নাই, করে নাই। আমার আব্বার সাথে যখন আমার মায়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার আগে একই গ্রাম থেকে একটু দূরে একটা ছেলের সাথে আমার মায়ের নাকি অ্যাফেয়ার্স ছিল। এটা কি আপনার যে গল্পটা আপনি করছেন, এটা আপনার শোনা গল্প নিশ্চয়ই? শোনা গল্প বলতে আমার কাছে মানে সিঙ্গাপুরে যে সে কাগজপত্রগুলো আছে, কিন্তু অ্যাফেয়ার টেপের যেগুলো, সেগুলো আমার শোনা গল্প, মানে আমার দাদার কাছ থেকে এগুলো। আচ্ছা, ওকে, বলেন। এটা কিছুর জন্য তো এটা হলো যে দাদা বই করলো যে অ্যাফেয়ার্স ছিল। অ্যাফেয়ার থাকার পরে আমার আম্মা যখন আব্বার সাথে বিয়ে হলো, ওই লোকটার সাথে আমার নানা বিয়ে দিতে রাজি না। আমার নানা আমার আব্বার সাথে দিয়ে দিল। আব্বার সাথে দেওয়ার পরে ওই লোকটা যখন বিয়ে হলো, তার 13 দিন না 14 দিন পরে নাকি সিঙ্গাপুর চলে গেছিল। সিঙ্গাপুর চলে গেছিল? হ্যাঁ, ওই লোকটা সিঙ্গাপুর চলে গেছিল। মানে আগে থেকে সে সিঙ্গাপুরে ছিল? সিঙ্গাপুর চলে গেছিল। আচ্ছা। কিন্তু আমার আম্মা নাকি কোরআন শরীফ টরিফ এগুলো নাকি ধর্ম নিয়ে নাকি প্রতিজ্ঞা করছিল যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, এই করবো না, তা করবো না, এই সমস্ত নাকি করছিল। করার জন্য তিনি সিঙ্গাপুর যান। মানে আব্বা যেমন সিঙ্গাপুর যায় চাকরির জন্য, তার টার্গেট হলো ওই যে যার সাথে ছিল এটার সাথে। আপনার মার টার্গেট ছিল হচ্ছে আলটিমেটলি ওর সাথে মিট করা। এবং ওই যে যখনই করতো, তখন যখন ঘরের ভিতরে আসতো মাঝে মধ্যে এই আব্বার সাথে ট্রেনিং টাইমটা ছিল আপনাদের, এইটা শিডিউলটা ছিল সম্পূর্ণ আলাদা। মেয়েদেরটা ট্রেনিং আলাদা হতো, ছেলেদের ট্রেনিংটা আলাদা হতো। এই সময়তে আপনার শিফটই চেঞ্জ হতো। তো দেখা যেত যে আব্বা যখন যাচ্ছে তখন আম্মা থাকতেছে না, আম্মা যখন যাচ্ছে তখন আব্বা থাকতেছে না। ওখানে নাকি রবিবারে নাকি ওখানে আপনার হলিডেটা ছিল রবিবারে। তো যাই হোক, ওরা আব্বার সাথে মাঝে মধ্যেই ওই লোকটার সাথে ক্রস হতো। যখন দেখা যাচ্ছে যে আব্বা অফিসের থেকে ট্রেনিং থেকে আসতেছে, আম্মা ট্রেনিংয়ে যাচ্ছে। আম্মা যখন ট্রেনিং যাচ্ছে তখন উনি সাথে যাচ্ছেন। তখন আম্মা বলতো যে, আব্বা জিজ্ঞেস করতো উনি কে, তখন বলতো উনি বাঙালি, বাংলাদেশ থেকে আসছে, আমাদের আগে থেকে পরিচিত, এখানে এসে পরিচয় হয়েছে। এটা বলার পরে এটাই হয়ে গেছে। হওয়ার পরে আমাকে মাফ করবেন আপনারা, সেটা হলো যেহেতু আমি তার গর্ভে ছিলাম, তারপরেও না বলে পারতেছি না। এই 8 মাস যখন চলে যায়, 8 মাসের সময়, 8 মাস যখন আব্বা যখন রিটার্ন আসে, তার 3 থেকে 4 দিন আগে আম্মা এবং ওই লোকটাকে সে সম্পূর্ণ মানে অপ্রস্তুত অবস্থাতে সে দেখে বলতে কি মানে নিজের চোখে দেখে নাকি সিসি ক্যামেরা ধরা? না, নিজের চোখেই দেখে যে তার মানে গায়ে কাপড়টা নাই, শাড়িটা নাই। সেটা আমরা বুঝতে পারছি, আপনি অপ্রস্তুত অবস্থা বলতে সেটা বুঝিয়েছেন, বাট সিচুয়েশনটা কিভাবে ধরা পড়লো আসলে? সে নিজের চোখে দেখলো যে মানে অপ্রস্তুত অবস্থাতে, এবং মানে যেভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে মেলামেশা করে, জাস্ট এভাবেই দেখতে পারো। দেখেছে কোথায়? আপনাদের বাসাতে দেখেছে? সিঙ্গাপুরের বাসাতে দেখেছে? সিঙ্গাপুরের বাসাতে দেখেছে আব্বা সরাসরি। ওকে। দেখার পরে আব্বা ওনাকে কিছু না বলে, আব্বা আপনার ওখানকার যে কেয়ারটেকার যিনি ছিলেন, কেয়ারটেকার কে যে বললো কি যে এরকম ব্যাপার, আমার পাসপোর্ট, আমার অফিস পারমিট যেটা, এটা আমি পাচ্ছি না, তা আপনার করেন, আমার এটা পাচ্ছি না, আপনার আমাদেরকে আপনার ক্যামেরাটা একটু দেন, ক্যামেরাটার যে সিডিটা যেটা আছে এই সিডিটা একটু
দেন এটা আমাকে দেখতে হবে যে রুমে কেউ আসছিল কিনা এবং এটা রুম থেকে হারাইছে না আমার অফিস থেকে হারাইছে। মানে চোখে তো দেখেছেনই উনি, তারপরে উনি ক্যামেরার কথা কেন বলতে চাচ্ছিলেন? মানে উনি আরো প্রমাণ চাচ্ছিলেন আরো প্রমাণ চাচ্ছিল যে এর আগে কি হয়েছে। তখন ওটা উনি ক্যামেরাটা দেখছেন, উনি ক্যামেরাটা দেখার পরে উনি মানে অনেক খারাপ জিনিস দেখছে, যেটা মানে একজন পুরুষ কোনোদিনই সহ্য করতে পারবে না যে তার স্ত্রী এভাবে মেলামেশা অন্য একজন। এটা আপনি কার কাছ থেকে শুনেছেন? এটা আমার আব্বার মানে ডায়েরি প্লাস ওই যে ছবিগুলা, যে স্টিল ক্যামেরাতে যে ছবিগুলা, এই ছবিগুলো আব্বা বাংলাদেশে নিয়ে আসছিল। যে আমি তো বললে অনেকে বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর এটা বাংলাদেশে নিয়ে আসছিল। তারপরে 8 মাস পরে ওই এর ভিতরে আবার হয়েছে যে যখন আব্বারা যখন চলে যায় তখন আমি ক্লাস 8-এ, তখন আমি ভাবলাম যে আমি কাওলাতে আমি কার কাছে থাকবো, কাওলাতে না থেকে তখন আমি বাগেরহাট চলে গেলাম। যে বাগেরহাট যে আমি দাদা দাদির সাথে, যে বাগেরহাটে আমি 1 বছর বাগেরহাট আব্বা আসার পর্যন্ত আমরা 1 বছর বাগেরহাট লেখাপড়া করি। আর না তাহলে নানিকেও আমরা কাছে পাচ্ছি, দাদিকেও কাছে পাচ্ছি, আমার বোনটা তাহলে আদরে মানুষ হতে পারবে। এই হিসাবে আমরা 1 বছর, আমি ক্লাস 9টা আমি ক্লাসে ওখানে যে ভর্তি হলাম আপনার এই বাগেরহাটে। বাগেরহাট ভর্তি হওয়ার পরে ওখান থেকে যখন আমি করলাম পড়াশোনা করে, যখন আমাদের মানে 8 মাস পরে, তখন তো আপনার আমাদের এই বাগেরহাট অঞ্চলে এই মোবাইল আসেনি, ল্যান্ডফোন আছে। আমাদের বাসাতে, নানার বাসাতে ল্যান্ডফোন ছিল। তো ল্যান্ডফোনে আব্বা ফোন করলো যে এরকম ব্যাপার, আমি বাংলাদেশে আসতেছি, তোমরা ঢাকায় আসো। তখন আমরা ওখান থেকে একটা গাড়ি নিলাম, একটা গাড়ি নিয়ে আমরা এসে আসলাম। তখন আপনার এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজটা হয় নাই, আর আমাদের স্পেশাল যে পাস ছিল, আমরা একদম পাস নিয়ে একদম বিমান। আর সেই বিমানটা আপনার ওই ট্রানজ্যাকশন, তখন ট্রানজ্যাকশন ছিল এভাবে, আপনার সিঙ্গাপুর থেকে সিলেট আসতো, সিলেট থেকে ট্রানজ্যাকশন দিয়ে আপনার F-28-8-এ ঢাকাতে আসতো। তো F-28-এ তখন যাত্রী 84 জন যাত্রী তখন ছিল। তো লাস্ট যাত্রী F-28-এর লাস্ট যাত্রী আমরা এয়ারপোর্টের কাছে আমি গেছি, আমার ছোট বোনটা আমার কোলে আছে। আমার ছোট বোনটা তখন 17 মাস বয়স হয়ে গেছে। আমার ছোট বোনটা আমার কোলে আছে, দাদা আছে, তারপরে দাদি নানি এরা আছে, নানা আছে, আমার বড় মামা আছে, ছোট মামা, এরা বেশ কয়েকজন আত্মীয় স্বজন। আমরা গেট পার, আমাদের ওই আব্বার যে পাস আছে, পাস নিয়ে আমরা ওইখানে গেছি। যাওয়ার পরে একে একে সবাই নামে, ক্যাপ্টেন ক্রু সবাই নামার পরে বিমানবালাটার সবাই নামে, কিন্তু আব্বা এবং মা নামতেছে না। একদম লাস্ট 84 নম্বর যাত্রীটা ছিল আমার আব্বা। আব্বা নামার পরে আমি আব্বাকে মানে চিন্তা করতেছি যে কি বল, আম্মা নামে না কেন। তখন আব্বাকে বলতেছে যে আব্বা আম্মা কই। তখন আব্বা আমার বোনের নাম সাইমাকে কোলে নিয়ে আমাকে বুকের সাথে জড়ায় ধরে প্রচুর কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে শুধু এতটুকু বললো যে বাবা তুমি তো একটু বড় হয়েছো, তো তুমি তোমার মা সম্বন্ধে কোনো, তোমার মা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু কেন আসবে না কোনোদিন আমার কাছে এটা জানতে চাবা না। তাই বলে আমরা কিন্তু গাড়ি নিয়ে গেছি, আমাদের গাড়িতে আব্বা না উঠে আব্বা অফিসের গাড়িতে এসে আপনার কাওলাতে রুমের ভিতরে ঢুকে আব্বা দরজা লক করে দিচ্ছে। দরজা লক করে দিয়ে দরজার ভিতরে বসে থেকে প্রচুর কান্নাকাটি করতেছে। এবং ওই যে বাইরে থেকে যখন আসে তখন আব্বা সিগারেট খাওয়া মানুষকে পছন্দ করতো না। কোনো সময় সে সিগারেট খাওয়া মানুষকে পছন্দ করে, সিগারেট যদি কেউ খাইতো তাকে, এমনও লোক আছে যে আব্বার কর্মচারী মানে ঊর্ধ্বতন কর্মচারী, তাকে আব্বা থাপ্পড় মারছিল সিগারেট খাওয়ার জন্য, যে আপনি আমার রুমের ভিতরে সিগারেট খান কেন। তো যাই হোক, তিনি সিগারেটও খাইতেন না। তো আসে দেখি যে ওই যে মার্কারি যে গ্লাসগুলো আছে, গ্লাস দিয়ে এভাবে দেখতেছি যে আব্বা মদ খাচ্ছে, রুমে ঢুকে মদ খাচ্ছে এবং প্রচুর কান্না কাটতেছে। আর কোনো কথা নাই, একটাই শুধু মানে শব্দ বের হচ্ছে, আমেনা তুমি কি করলা। এটা ওই গ্লাসটা আপনার ভেন্টিলেটর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেনা তুমি কি করলা, আমেনা তুমি কি করলা। খুব আতঙ্কজনক অবস্থা, মানে আপনার জায়গা থেকে খুব আতঙ্কজনক হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি বুঝতে পারছেন আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে। মা আসার কথা, মা আসেনি, এখানে বাবা এসে এরকম কান্নাকাটি করছে, ভয়ানক। আপনার তো ওই দিনের আগ পর্যন্ত কিছুই জানতেন না বিষয়? না, আমি কিছু জানতাম না। জানার পরে তখন করতাম না। তো দাদা দাদি সবাই আব্বাকে জিজ্ঞেস করে, তো এটা কেউ তখন আব্বাকে বলে না। না বলার পরে 12-13 দিন পরে আমি জানলা থেকে দেখতেছি যে আব্বার যে ব্রিফকেস, যেটা আব্বার ব্রিফকেসের নাম্বারটা ছিল আপনার 5566। এটা আপনি জানতেন কিভাবে? ওই আব্বা যখন করতো আপনার টাকা পয়সা বা যখন কাগজপত্র বের করতো, তখন আপনি খেয়াল করতেন? তখন আমি মানে একদিন আমার ওই আব্বার আইডি কার্ডটা বের করার সময় আমি হঠাৎ করে দেখতেছি যে 5566 এটা লেখা করা আছে। ও আচ্ছা, দেয়া আছে ওখানে? হ্যাঁ আছে। তো ওইটা দেওয়ার পরে ওইটা আব্বার করে নাই, ওইটা চেঞ্জ করে নাই। তো আমি তখন দাদাকে ডাক দিচ্ছি যে দাদা কিছু মনে করেন না, এখানে আসেন তো, দেখেন তো এই ব্রিফকেসের ভিতরে কোনো ঘটনা পাওয়া যায় কিনা। তখন দাদাও জানে না আসলে কাহিনী কি হয়েছে? না, তখন দাদাও জানে না যে কি কাহিনীর জন্য এগুলো হয়েছে।
শুধু এতটুকু বলছে যে সে আর আসবে না, শুধু এতটুকু বলছে। তখন দাদা আসলো, দাদা আসার পরে রুম বন্ধ করে দিল। দেওয়ার পরে দাদা দেখলো কি যে এরকম ব্যাপার, আপনার ওই মানে অনাকাঙ্ক্ষিত যে ছবিগুলা, সেই ছবিগুলা। তখন নানাকে ফোন করলো, নানাকে ফোন করে নানাকে সমস্ত ঘটনাগুলো বললো যে দেখেন এই সমস্ত ব্যাপার এইগুলো হয়েছে, আপনি যে ছেলের সাথে বিয়ে ঠিক করছিলেন সেই ছেলের সাথে সে থেকে গেছে। থেকে যাওয়ার পরে তখন এই করতেছে, এবং ওই সময় তো তার ট্রেনিং ছিল। তখন আব্বা এখানে আসার পরে চেয়ারম্যান স্যারকে, এই বিমানবন্দর চেয়ারম্যান স্যারকে বললো যে স্যার এই ঘটনা এটা হয়েছে। তখন চেয়ারম্যান স্যার ওই যখন এই ঘটনাটা বললো তখনই আপনার একটা কমপ্লেন সিঙ্গাপুর পাঠালো। সিঙ্গাপুর পাঠানোর পরে তার চাকরি ওখান থেকে বাদ হয়ে গেল, সিভিল এভিয়েশন থেকে তার চাকরি বাদ হয়ে গেল, আমার চাকরি বাদ হয়ে গেল। আর ওই লোক চাকরি করতো আপনার শিপে চাকরি করতো। তখন ওই লোকের সাথে আপনার শিপে জব করতো, ওরা মনে হয় দুজনে মিলে পরে শিপে জয়েন করছে। তো জয়েন করার পরে পরবর্তীতে আস্তে আস্তে সংসার চলতেছে। সংসার চলার পরে ওখানে এই করার পরে ওখানে 2টা বাচ্চা হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি যে ওখানে 2টা বাচ্চা হয়েছে। মানে বাংলাদেশে আসেনি ওর পরে? না, বাংলাদেশে আসছে কিন্তু ওই মোমেন্টে আর ওই মুভমেন্ট আসে না। আম্মা প্রায় আমাদের সাথে মানে 98 আপনার আম্মার সাথে আমার দাদের লাস্ট দেখা হয়েছে 7-এ। এই 98 উনি গেছে বাংলাদেশে? বাংলাদেশ থেকে গেছে 98, আর আমাদের প্রথম 98 পরে আমাদের দেখা হয়েছে 7-এ। তখন ওনার একটা বাচ্চা, একটা ছেলে। এবং 13-তে যখন দেখা হয়েছে তখন ওনার আর একটা বাচ্চা, তখন মেয়ে। তখন আমার বোন যেটা, এই বোনটা মানে সবার কথা শুনতে পারতো, কিন্তু আমার এই মায়ের কথা কোনোভাবেই তার সামনে বললে সে একই কথা যে তুমি এমনকি যদি মায়ের কোনো গানও শেখা হয় সরাসরি গানটা অফ করে দেয়, টিভিতে হোক যেখানে হোক, বা ওই মায়ের কোনো কথা হলে সেখান থেকে সে করে। আর সে সরাসরি মা বলে না, ডাইরেক্ট আমার মাকে বলে সে ডাইনি, যে ডাইনি সন্তানদেরকে খেয়ে ফেলছে, এরকম কথা বলে সে তাকে অপছন্দ করে। তো এরকম সময়তে আব্বা যখন সে বাংলাদেশে আসে, আম্মা যখন বাংলাদেশে আসে তখন আমরা বুঝতে পারি না যে সে বাংলাদেশে আসে, কিন্তু বাট যখন রিটার্ন যায় তখন যখন চাকরি করতো, তখন ওই ওখানকার যারা স্টাফ যারা ছিল আম্মার সাথে যখন চাকরি করতো, তখন তারা আমাদেরকে ফোন করে বলে কি যে তোমার আম্মু তো চলে যাচ্ছে, তো তোমরা কি দেখবা, দেখলে আসো, এয়ারপোর্টে আসো, ইমিগ্রেশন হতে তো বেশ সময় লাগবে, তো তোমরা আসো। তো আমার বোনকে আমরা বলতাম, বলার পর আমার বোন 2বার রাজি হয়েছে। 2বার রাজি হওয়ার পরে আমরা ওই যে ভিতরে যেখানে বোর্ডিং ব্রিজের লাস্ট যে এটা এই প্লারের গোড়ায় দাঁড়ায় আমার বোনটা প্রচুর কান্নাকাটি কাঁদতেছে আর বলতেছে, দাদা আমার তো এই মায়ের হাত ধরার কথা তো আমার ছিল, দাদা আমি কেন হাত ধরতে পারলাম না? আজকে অন্য ছোট বাচ্চাদের অন্য বাচ্চা আমি কি অপরাধ করেছিলাম দাদা? আমার মা এত খারাপ, আমি কি মায়ের পরিচয় কাউকে দিতে পারবো না দাদা? আমার যখন বিয়ে হবে, আমি যখন বড় হব, তখন আমার কি হবে? তখন আমি ওর কান্নাকাটি দেখে আমি তখন বললাম যে তুই চল এখান থেকে, চল, এখানে থাকতে হবে না। কত বছর পর মাকে দেখলেন আপনি? 98 থেকে আপনার 7, আপনার 2, 9 বছর পর। 9 বছর পর। 9 বছর কোনো যোগাযোগ হয়নি? না, 9 বছরের যোগাযোগ বলতে উনি কিছু আপনার গিফট পাঠাতেন, তারপর চিঠিপত্র পাঠাতো, কিন্তু সেগুলো আমরা রিসিভ করতাম না, আমরা এটা আবার রিটার্ন দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা। এটা করতে হবে যে। আর এর ভিতরে আরেকটা জিনিস হলো, সেটা হলো যে এই গাজীপুর মৌচাক যেটা মৌচাক স্কাউট গেটের সামনেই আব্বা এবং আম্মা আপনার চাকরি করার অবস্থাতে 8 কাঠা বাংলাদেশ, মানে যেটা এই 33 শতকে যে কাঠা, সেই হিসাবে 8 কাঠা। 33 শতকে কাঠা না, 33 শতকে বিঘা যেটা আর কি, সেই হিসাবে সরকারি হিসাবে 8 কাঠা জমি আপনার এখানে। 8 কাঠা না 8 বিঘা? 8 কাঠা। আচ্ছা, তাহলে কাঠা হিসেবে তো আচ্ছা অন্য হিসাব, আপনার শতক হিসেবে না যাওয়ার দরকার, আপনি 8 কাঠা জমি। 8 কাঠা জমি, 8 কাঠা জমি এখানে কিনলো আপনার এই স্কাউটের গেটের, মানে মেইন রাস্তাটার 1 নম্বর গেটটা হলো এইদিকে, আর ডান দিকে যে বাড়িটা এটাও মানে ওনাদের সম্পর্ক যখন ভালো ছিল তখন। হ্যাঁ, তখন থেকে এটা কিনে দুইজনের নামে কিনলো। কেনার পরে তখন যখন এটা চলে যাওয়ার পরে ওখান থেকে একদিন বারবার একটা চিঠি আসে, এই সিঙ্গাপুর থেকে বারবার করে একটা চিঠি আসার পরে আমি আম্মাকে বলি যে ওই চিঠিগুলো রিটার্ন দেওয়ার পরে তখন আমার ছোট মামার সাথে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটানোর পরে নানা বাড়ির সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ছোট মামার সাথে আমাদের একটু কথাবার্তা চলতো, মানে আমার চলতো। ছোট মামাকে খুব আদর করতো, উনি কুয়েতে থাকে এখন। তো ছোট মা বলতেছে, বাবা দেখো না তোমার মার তেমনও কোনো বিপদ হতে পারে, তা চিঠিটাতে কি লিখছে এটা একটু আমি পড়তেছি, তুমি শোনো। তখন ওই চিঠিতে লিখছে যে, বাবা জাহিদ, আমি তো জীবনে একটা ভুল করছি, যে সংসার ছেড়ে আসছি,
তো তোমরা যদি বাবা এই জমিটা যদি তোমরা না ছাড়ো তাহলে আমার এই সংসারটা, আমি যে এখন যে সংসারটা করতেছি এটাও আমার টিকবে না, আর এই সংসারটা যদি আমার না টিকে আমি কোথায় যাব? মানে জমিটা চাচ্ছে সে, জমিটা চাচ্ছে মানে ওই যে লোক যে বিয়ে করছে সে প্রেশার ক্রিয়েট করছে তার উপরে যে এই জমি আমাদেরকে, মানে মায়ের জমিতে আমরা পাবো 4 জন, ওখানে হলো 2 জন, আমরা হলো 2 জন, কিন্তু সে আমাদের 2 জনকে দিবে না, সে টোটাল ওনাকে দিবে। আচ্ছা, এই কথাটা আব্বার কানেও যায়, আব্বা শোনে, আব্বা শোনার পরে আব্বা মানে একটু খারাপ বাবাটাই বললো যে বাবা, যে রাস্তাঘাটে চলতেছো, চলার সময় তো অনেক সময় পায়খানা প্রস্রাবও লাগে, দেখা যাচ্ছে যে তুমি ওই বাড়ির সামনে যাই তোমাকে প্রস্রাব করতে হচ্ছে, তুমি যদি মরেও যায় রাস্তার পরে পড়ে মরে যাও, কিন্তু বাবা তুমি ওই জমির ভিতরে, আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি ওই জমির ভিতরে যাবে না, তোমার মাকে বলে দাও যে ওই জমিতে যা খুশি সে করতে পারে, যখন খুশি তখন সে নিতে পারে, আমি জমিতে কোনোদিন যাবো না। এটা হলো মৌচাকের জমি, এখনো জমিটা আছে, সেখানে তারা ই করছে, বাড়ি করছে, তার অংশের সাথে তারা মানে যে 4 কাঠা। আপনাদের অংশটা কি করছেন? বাবার অংশ? আমাদের অংশটা আপনার টিন সেট করে রেখে দিয়েছি, কোনো ভাড়াটা কিছু না, টিন সেট করে রেখে মানে দিয়েছি। পাশাপাশি? হ্যাঁ, একসাথে, জমিটা একসাথেই, একই সাথে। ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে যাবো সামনের দিকে। তারপরে এটা করার পরে ওইভাবে আছে, ওই জমিতে আমরা যাই নাই, ওটা যাওয়ার পরে এটা গেল, যাওয়ার ইসের পরে এটা মানে এই মায়ের গল্পটা এভাবে শেষ হলো। হ্যাঁ, এখন কথা হলো যে আব্বার যে সিগারেট খেতো না, আব্বার সে এখনো প্রত্যেকদিন সে ড্রাগস করতো, তখন আমি চেয়ারম্যান স্যারের কাছে একদিন আসলাম, বিমানবন্দর চেয়ারম্যান স্যারের কাছে আসলাম যে আঙ্কেল এরকম ব্যাপার, আব্বাকে তো কোনোভাবে করা যাচ্ছে না, তো কি করব? তো তখন উনি বললো যে আমি 1 মাসের ছুটির ব্যবস্থা করে দিতেছি, তুমি জেলখানাতে দাও বা রিয়াবে দাও। আচ্ছা, তো এই যে আপনার এসে বনানীতে যে মুক্তা আছে, হ্যাঁ, ওই মুক্তাতে দিলাম 1 মাসের জন্য, মুক্তাতে দিলাম। মুক্তাতে দেওয়ার পরে একটু চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে ওই বাসায় গেল, বাসায় যাওয়ার পরে আবার যাতে, কিন্তু ওনার একটা অভ্যাস হলো যে উনি কারোর সাথেই মোবাইলে হোক যা হোক উনি কারোর সাথে কথা বলে না। আচ্ছা, ওই আপনার ওয়্যারলেস আছে, বিমানবন্দর থেকে যদি ওয়্যারলেসে ফোন করে তো ওয়্যারলেস। আর আব্বার অফিসটা কিন্তু আপনার এখন এখানে না, এই যে ঢাকা বিমানবন্দর এখানে না, অফিসটা কিন্তু আশুলিয়াতে। আচ্ছা, আশুলিয়াতে আপনার একটা আউটার মার্কেট অফিস আছে, যেখান থেকে আপনার বিমানকে সিগন্যাল দেওয়া যায় তোমাকে এই পথে যেতে হবে। আব্বাকে ওখানে, তখন আমি চেয়ারম্যান স্যারকে বলে যে দেখি যদি এখানে আনতে পারি তাহলে হয়তো নেশাটা একটু কাটবে, ওই বিমান থেকে নামাতে পারবে না বা কাছাকাছি পাবে না, এটাই করতে পারবে। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখা গেল কি যে বন্ধু বান্ধবরা ওই যায়, এই বন্ধু বান্ধবরা যাওয়ার পরে এরা সাথে করে নিয়ে যায়, ওই কমছে, কিন্তু ওই এটাই করতে পারে না, সম্পূর্ণটা এখনো করতে পারে না। এমনকি আমি বলছি যে আব্বা তুমি বিয়ে করো, সে বিয়ে করতেও রাজি না, একই কথা, না তুমি, আমি বিয়ে করবো না, বিয়ে করে তোমরা করো, তুমি করো, তোমাকে বিয়ে করো, আমার একটা মেয়ে আছে, তুমি খাল কেটে কুমির আনো না, একবার তোমরা যার পেটে ছিল সেই তোমাদেরকে বাদ দিয়ে চলে গেছে, তোমরা আবার এটা আবার করতেছো কেন? এটা সে দাদার কথা শুনলো না, কারোর কথা, মানে আজ পর্যন্ত তাকে আমরা বিয়ে দিতে পারলাম না। এবং তার কাজ হলো যে সে 5টার সময় অফিস থেকে গাড়িতে রেখে আসে আপনার আশুলিয়া, রেখে আসার পরে রুমের ভিতরে ঢুকে রুমটা লক করে দেয়, রুমটা লক করে দিয়ে সকালবেলায় আবার গোসল টোসল করে প্যান্ট শার্ট পরে আবার রুম থেকে বের হয়ে চলে আসে। আর ফ্রিজের ভিতর মদের বোতলগুলো ফ্রিজের ভিতরে থাকে, যখন খাওয়ার দরকার চাবি তার কাছে থাকে, চাবি করে চাবিতে। এর মাঝে আমার বোন রাগ করে একটা ফ্রিজ ভেঙে ফেলছিল, তা আমার বোনটাকে সে যথেষ্টই করবে ভালোবাসে, তারপরে তাকে কিছু বলে না, আবার একটা ফ্রিজ কিনছে, কিন্তু মদটাকে তাকে বাদ দিতে পারিনি। এসএসসি পরীক্ষা আমি দিলাম, এসএসসি পরীক্ষাতে আমি খুব ভালো রেজাল্ট করলাম, আমি A+ পেলাম, মানে ভালো রেজাল্ট বলতে ওই সময় A+, এখন গোল্ডেন 5 যেমন, ওই সময় A+ পেলে মোটামুটি ভালো বলতো সবাই যে না সে A+ পাইছে। জি, তো A+ পেলাম, A+ পাওয়ার পরে রাজশাহীতে, এর ভিতরে আবার একটা ঘটনা হলো যে বাড়িতে মানুষের সাথে দেখা হলে জিজ্ঞাসা করে যে কি রে তুই কেমন আছিস, বা তোরা কেমন আছিস, তোরা কি করতেছিস। কিন্তু আমার বোনটার সাথে যখন দেখা হতো তখন ও সবাই জিজ্ঞেস করতো তোর মা কোথায় আছে, তো ও খুব কান্নাকাটি করতো এই কথা শুনে যে মানুষের সাথে এটাই করার পরে এটাই করবে। আর চাচিরা তখন করলো কি, আমার বোনটাকে আস্তে আস্তে দেখলাম যে মানে কাজের উপর একটা, মানে তার লেখাপড়া বাদ দিয়ে তাকে কাজের উপর একটা করতেছে, সে তাকে কাজ করাচ্ছে, এখান থেকে পানি আনো, সে যতটুকু পারবে না, তার বয়স কম, সে যতটুকু পারবে না তার থেকে বেশি করতেছে, মানে সিনেমার মতো তাকে দিয়ে এই ছোটোখাটো কাজগুলো করাচ্ছে। এরকম করার পরে তখন ওখানে লাস্ট একটা জন্মদিন ছিল আপনার 2013-র 21শে ফেব্রুয়ারির, আপনার আমার চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই, 21শে ফেব্রুয়ারি। তো এখানে 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমি আমার মানে ওই বাড়ি থেকে কোনো চাচা ছেলেরা জমির কাজ করতো না, কিন্তু আমার একটা ছোটবেলা থেকে আমি জমির উপরে যেহেতু আমার একটা নেশা ছিল, তো আমি তখন করতাম কি, আমার আর একটা নেশা ছিল কি যে আমি সবসময় টি-শার্ট গায়ে মানে বেশি পছন্দ করতাম, টি-শার্ট এবং নেভি ব্লু প্যান্ট বা যে কোনো প্যান্ট এবং একটা গামছা, এটা নিয়ে আমি জমিতে কাজ করতে গেছি।
তো কাজ করে এসে আসতে আমার মোটামুটি 4টা 4:30 বেজে গেছে। এর ভিতরে অনুষ্ঠান যে হয়েছে, অনুষ্ঠান হওয়ার ভিতরে আমি জানি যে বাড়িতে আমি যেহেতু কাজ করতেছি, পানি সেচ দিচ্ছি, ইরিগেশনে চলতেছে, যে কারেন্ট যদি না থাকে তা সেচের সমস্যা হতে পারে। তা আমি পরে যাই, খাওয়া দাওয়া তো পরেও করা যাবে। আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে তখন 450 মানুষেরই এখানে আপনার আইটেম ছিল আপনার মুগের ডালের সাথে হলো চর্বি, আর হলো মুরগির রোস্ট, গরুর মাংস, এবং যারা গরু খায় না তারা খাসি। তো সবাই খাওয়া দাওয়া করছে। সবাই খাওয়া দাওয়ার পরে আমার রুমের ভিতরে একটা গাবলার ভিতরে একটা বাটিতে করে একটু আপনার মুরগির রোস্ট দেয় নাই, আপনার এমনি মাংস দিছে, আপনার মুগের ডাল দিছে, দিয়ে একটা গাবলাতে করে আমার রুমের ভিতরে খাবারটা দিয়ে গেছে আমাদের 2 ভাই বোনের জন্য। অথচ আমার বোন কিন্তু বাসায় আছে, আমার বোনকে আমার চাচি খাইতে দেয় না। প্রোগ্রামটা কিসের ছিল? জন্মদিনের। কার জন্মদিন? আমার এই চাচতো ভাইয়ের জন্মদিন। আচ্ছা, হ্যাঁ। তখন আমার বোন ওই খাবার পাওয়ার পরে সে কষ্টের ওই প্রোগ্রামের দিকে সে যায় নাই, সে রুমের ভিতরে সে কান্নাকাটি করতেছে। তখন আমি এসে হাত পা ধুয়ে রুমের ভিতরে যে দেখেছি সে প্রচুর কাঁদতেছে। কি ব্যাপার দাদু, তুমি কাঁদতেছো কেন? আমি ওকে দাদু বলে ও আমাকে দাদু বলে বলছে, দাদু তুমি কাঁদতেছো কেন? বলছে, দাদু আজকে 400 মানুষের দেখো দাদু, 400 মানুষের মুরগির রোস্ট খাইছে দাদু। আজকে যদি আমার মা থাকতো দাদু, আমি কি মুরগির রোস্ট পাইতাম না? দেখো দাদু, আমাদেরকে খাবার দিয়ে গেছে, এই খাবার দিয়ে গেছে আমাদেরকে, আমাকে মুরগির রোস্ট আমাকে দেয় নাই। তখন আমার গায়ে কাদা ছিল বেস্ট, আমি সম্পূর্ণভাবে মানে গোসল করবো, কোনো রকম হাত পা ধুইছি। তখন আমি বলছি, দাদু তুমি চলো, আমি তোমাকে মুরগি আমি হোটেল থেকে খাওয়ার, তখন এই গ্রিল এগুলো পাওয়া যেত না। তো আমি তখন হোটেলে আসলাম। হোটেলে আসার পরে ওকে মুরগি নিলাম, ওকে মুরগি নেওয়ার পরে ওকে বললাম যে তুমি যতক্ষণ পারো ততক্ষণ তুই মুরগি খাও। তো আমার একটা ফ্রেন্ড ছিল ওই সময়, তো আমার একটা ফ্রেন্ড ছিল আলম নাম। তখন আমাকে জিজ্ঞেস করলো তোর কী হয়েছে? তখন আমি বললাম যে দেখ এই ঘটনা ঘটছে। তখন আমার বোনটাকে ও বাড়িতে পাঠাই দিল। পরে ও আমাকে বললো কি যে চল এক জায়গায় ঘুরে আসি, তোর মনটা ভালো লাগবে। তারপর আমি তো গোসল টোসল করি নাই, আমার গায়ে কাদা, তো ওকে তাহলে আমি বাসায় রেখে আসি, তারপরে গোসলটা করে আসি। বলছে গোসল করা লাগবে না, তুই মোটরসাইকেল নিয়ে যা, তুই ওকে রেখে আসি, তুই কর। তো আমাকে রেখে আসলো, ওকে রেখে আসলাম। রেখে আসার পরে আলম আমাকে নিয়ে গেল আপনার একটা মানে জীবনের প্রথম ভুল যেখান থেকে শুরু হলো, এটাই হলো প্রথম ভুল যেটা শুরু হলো, সেটা হলো সে আমাকে নিয়ে গেল একটা ড্রাগসের একটা জায়গাতে যেখানে হিরোইন সেবন করা খাওয়া হয়। কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে? ওই তখন আমার এসএসসি হয়েছে, আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ারে আপনি? ইন্টার ফার্স্ট ইয়ারে। ওকে। আপনার বোন তখন, আপনার বোনের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার বোনের সাথে আর বয়সের বেশি না, মাত্র 2 বছর। ও পড়াশোনা করছে তখন? হ্যাঁ, ও পড়াশোনা করছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর তো করার পরে আপনার এই করতেছে। তখন আমি তখন ওকে বলতেছি যে তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? তখন বলছে তুই একটা কাজ কর, তুই কিছু মনে করিস না, তুই আমাকে শত্রু ভাবিস না, তোর যে কষ্ট সেই কষ্টটা আমি বুঝতে পারতেছি। তখন আমাকে বললো কি যে আমি যেভাবে টান দেব তুই জাস্ট এভাবে টান দিবি, তাহলে তোর আর যে বাড়িতে যে ঘটনা তোর ঘটছে এই ঘটনা তোর আর মনে থাকবে না, তোর আর থাকবে না। তা ও যেভাবে করার পরে আমাকে বলার পরে ও সব রেডি করার পরে নতুন টাকা দিয়ে বা সব কিছু তৈরি করার পরে আমি প্রথম একটা টান দেওয়ার পরে আমি সকালবেলা খেয়ে দিয়ে আমি জমিতে গেছি। তারপরে আমার বাসায় এসে আমি কিছু খাইনি, কিন্তু টান দেওয়ার সাথে সাথে আমার প্রচুর পরিমাণ বমি হলো। বমি হওয়ার পরে ও কিছুক্ষণ পরে আমাকে ঠান্ডা পানি, তারপর একটা ডাব, এগুলো খাওয়ানোর পরে দ্বিতীয় টানটা যখন আবার দিল তখন আর বমি টমি আর হলো না। এভাবে আমি 3-4টা টান দিলাম। আমি 3-4টা টান দেওয়ার পরে মানে আপনি কি হিরোইন সেবন করলেন? হ্যাঁ, সেবনটা করার পরে তখন সত্যি সত্যি আমার মনে হচ্ছে যে আমার কোনো কষ্ট নাই, আমি কেমন যেন আমি উঠতেছি, এরকম একটা যে আমি আমার পা মাটিতে নাই, আমি যে আমার কিছু হয় নাই, আমার এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে। পরের দিন আবার ডাকলো, আবার গেলাম, আবার যে খেলাম। দ্বিতীয় দিন মানে এভাবে 3 দিন আমি খেলাম। 3 দিন খাওয়ার পরে দেখি যে আমার প্রচুর পরিমাণ মানে ওই সময়টায় প্রচুর পরিমাণ হাসি আসতেছে, আর গায়ের ভেতর কেমন যেন একটু চুলকানি এরকম লাগতেছে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমার কেমন চুলকাচ্ছে কেন? তো তখন আমাকে বললো তোরে আমি আলমের সাথে দেখলাম, তুই কি আলমের সাথে টঙ্গাবাড়ি গেছিলি? তো বলছে হ্যাঁ আমি তো টঙ্গাবাড়ি গেছিলাম। তা আলম কি তোরে কিছু খাওয়াইছে? তো বলছে হ্যাঁ খাওয়াইছে, কিন্তু আমি জাস্ট এভাবে করছি যে ওই সময়তে আপনি আর বিশ্বাস করবেন না যে আমি হিরোইন জিনিসটা ওই আলমের সাথে ওইটাই ফার্স্ট দেখছি, আমি আগে কোনো সময় হিরোইন দেখিনি। আচ্টা। তা আমি বলছি আমাকে এই জিনিস এইভাবে খাওয়াইছে, এটাই করছে, করার পরে আমাকে করছে। তখন বলছে যে কাল থেকে আলমের সাথে যাওয়ার দরকার নাই, এটা বাদ, এটাই করবি না। তো এটা গেল। তখন আমি আর আলমের সাথে গেলাম না, জমি জমা যেটা যা করার এটা করলাম।
মানে জমিতে সবসময় কাজ করি, কাজ টাজ করার পরে তখন দেখলাম যে যখন আমার বোনটাকে কাজের মেয়ে হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন আমি একদিন আব্বাকে বললাম কি, আব্বা আপনি তো ঢাকায় আছেন, আপনি একটা কাজ করেন, আপনি রাজশাহীতে ট্রান্সফার নেন। রাজশাহীতে ট্রান্সফার, রাজশাহীর পরিবেশটা ভালো, রাজশাহীতে আমরা তো সবসময় পেপার পত্রিকা পড়ি, কোনো না কোনো জায়গাতে খুন খারাপি হয়ে থাকে, কিন্তু রাজশাহীতে কিন্তু খুন খারাপিটা খুব কম হয়ে থাকে এবং পলিটিক্যাল গ্যাঞ্জামটা খুব কম হয়ে থাকে। এবং রাজশাহী এয়ারপোর্টটা ছোট আছে, আপনার জন্য সুবিধা হবে, আপনি রাজশাহী এয়ারপোর্টটা নেন, আপনি ট্রান্সফার নেন, আপনি রাজশাহী এয়ারপোর্টে নেন। তো বলছে যে দেখি তাহলে আমি ঢাকায় যাই। বলছে কেন? তখন আমি আব্বাকে বললাম কি যে এই ব্যাপার এই হয়েছে, মানে আপনার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে এইগুলো হয়েছে। ও এর ভিতরে আপনাকে আরেকটা যেটা বলতে ভুলে গেছি, এই যে সমস্ত গল্পের ভিতরে আমার যে ফুপু, সেই ফুপু কিন্তু আমার ওই যে বোনকে দুধ খাওয়াইছে, আমাকে ভাত খাওয়াইছে, আপনাদেরকে লালন পালনের জন্য আমার যা লালন করা পালন দরকার করছে। এই ফুপুকে আমরা যখন ফুপু বলি, তখন ফুপু চোখ দিয়ে দেখি যে ফুপু চোখ দিয়ে পানি পড়ে। আমি বলছি কি ব্যাপার ফুপু, তুমি পানি পড়ে কেন? বলছে আমি কি তোদের মা হতে পারবো না? তো বলছে অবশ্যই তুমি পারবো না কেন, তুমি অবশ্যই পারবা। তো তো বলছে আজ থেকে আমাকে আর ফুপু বলবি না, আজ থেকে তোরা দুজন মিলে আমাকে মা বলবি, এবং তোরা রাজশাহী যাচ্ছিস, আমাকে রাজশাহী নিয়ে চল। তখন আমরা রাজশাহী গেলাম। রাজশাহী তখন আমি ফুপুকে বললাম যে ফুপু, আমি তো এই যে ফসলটা এখন আছে ইরি মৌসুম, তো ইরিটা আমি তুলে দিয়ে তারপর আমি যাব, তাহলে তুমি আর সাইমা, মানে আমার ওই বোন, তুমি সাইমা আর আব্বা তোমরা তাহলে আগে যাও রাজশাহীতে। বাগেরহাটে আমি থাকলাম, আমার বোন, আমার ফুপু, আমরা এরা রাজশাহী চলে আসলো। রাজশাহী আসার পরে প্রথমে কোয়ার্টার ছিল, কোয়ার্টার নিল, কোয়ার্টারে থাকার পরে ওই রাজশাহীতেই ভর্তি হলো। আর আমি তখন করতাম কি, আপনার ওই যে জমি জমা যেগুলো, সেইগুলো টোটাল জমি জমা রাত 12টা 1টা 2টা, এটার কোনো ছিল না। যখন পানি উঠতো না, তখন দেখা যেত রাত্রে পানি উঠতেছে, দিনে উঠতেছে না, আমি এরকম কষ্ট করতাম। একদিন সবচেয়ে মানে যেটা আমার মানে হয়, আমার অ্যাম্বিশনটা বাড়ে যেদিন, সেদিন হলো শেষ মৌসুম, মানে শেষ দিতে হবে ইরিগেশনের শেষ যেটা, সেদিনকে আমার চাচতো ভাই, তার 3টা পুরুষ বন্ধু আর আপনার 4 জন হলো মহিলা বন্ধু, এই টোটাল 7 জন মিলে আমার চাচতো ভাই এদের গাড়ি নিয়ে সে ওখান থেকে গেছে। যাওয়ার পরে ওই রাস্তা থেকে আসতেছে, তা আমার প্যান্ট পরা আছে, গামছায় ঝোলানো আছে, আর এই টি শার্ট গায়ে দেওয়া আছে। তো ওরা ওই আমার চাচতো ভাই দূর থেকে দেখে আমাকে ওই জমির কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে কি রে, কি করতেছিস? তা বলছি যে পানি দিতেছি, পানি উঠতেছে না, পানির সমস্যা হচ্ছে, পানি দিতেছি। এখানে একটু জোকে বসে বলতে পারি যে এখন আমাকে যেভাবে দেখতেছেন, আমার চেহারাটা কিন্তু আগে এরকম ছিল না। আমি এসএসসি পর্যন্ত আমার এই যে এখানে ছবি আছে, আমি মানে যথেষ্ট মানে একটু ছিল, মানে চেহারার ভিতরে একটা ছিল, লাবণ্যতা ছিল, যেটা এখন নষ্ট হয়ে গেছে। তো ওই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করছে, মেয়ে প্লাস ওই ছেলেরা আমাকে জিজ্ঞাসা করতেছে কি রে, তুই গাড়ি থামায় এর কাছে আসলি, আরও তো লোকজন আছে, এটা তোর কে হয়? তো ও আমাকে পরিচয় দিল না যে এটা আমার চাচতো ভাই, এই পরিচয়টা সে আমাকে দিল না। সে আমাকে মানে এমনভাবে একটু মানে মিনমিনে সুরে বলল আমাদের বাড়ির লোক। যখন ওই কথা বললো, বলার পরে মানে আমি মানে আমার মাথার মধ্যে ঠান্ডা পড়ছে যে আমি এটা কি শুনলাম, যে আমার চাচতো ভাই আমাকে বলতেছে আমি বাড়ির। ঠিক আছে, চাচতো ভাইরা গাড়িতে উঠে ওই জমি জমা দেখে গাড়িতে উঠে ওরা বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পরে তখন বললো কি যে একটা ছেলে আমাকে ডেকে যে জিজ্ঞেস করতেছে তুমি কি আমাকে একটু পানি এনে দিতে পারবা? তখন আমার ওই যে ছোট চাচি, যেটা এই ছোট চাচি বলতেছে তুমি কি জানো যে ও কে? তখন বলতেছে না তো। ওই এই যে রোহান বললো যে এটা নাকি আপনাদের বাড়ির, মানে বাড়ির বলতে কাজের। তো সেটা রোহান ভুল করছে, এটা হলো আমার ভাসুর, বড় ভাসুরের ছেলে। তো বলছে রোহান এত বেয়াদব। তখন আমার মনের ভিতরে একটা জিদ জাগলো যে আমি রোহানের বাপের যেমন গাড়ি হয়েছে, আমি কিছু করতে না পারলেও আমার জীবনে আমি একটা গার্মেন্টসের যেভাবে যদি একটা মেশিন নিয়েও করতে হয়, 2টা মেশিন নিয়েও করতে হয়, আমি একটু গার্মেন্টস করবো, যে আমার গার্মেন্টসে আমি কী করতে পারি। সবচেয়ে বড় শখ যেটা ছিল, যে সেটা হলো যে আমি কৃষিকাজ করবো, আমার কিছু 2টা গরু থাকবে, আমার কিছু ছাগল থাকবে, আমার একটা পুকুর থাকবে, এ ধরনের একটা কাজ ছিল। এবং শাইখ সিরাজ স্যারের অনুষ্ঠানগুলো আমি খুব মনোযোগ সহকারে দেখতাম এবং তাকে দেখে আমার খুব ভালো লাগতো। তো তার এই কাজগুলো দেখে তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, বাট এই পর্যন্ত পারি নাই। আচ্ছা, আমার এই মায়ের এই যে ঘটনাগুলা রাজশাহীতে যখন রাজশাহীতে সেটেল হলাম, রাজশাহীতে আব্বা চাকরি করার 3 মাস কয়েকদিন পরে একটা লোন পায়, হাউস বিল্ডিং একটা লোন পায় আব্বা ওখানে একটা জমি কিনে। জমিটার আপনার 1.5 বিঘা জমি, আপনার হলো আম বাগান সহকারে 1.5 বিঘা জমি, আর আপনার 11 কাঠা হলো আপনার বাড়ির ভিটা। এই জমিটা আব্বা কিনে ওখানে করার পরে এই জিনিসগুলো আমাদের যে সংসারের যে ঝামেলা, এই সমস্ত হ্যান ত্যান, এই জিনিসগুলা আস্তে আস্তে লিক আউট হয়ে যায়।
লিক আউট যখন হয়ে যায় তখন ওখানকার এবার যেটা আসে সেটা হলো আমি যখন ওখানে গেলাম, ওখানে যে ফার্স্ট ইয়ারে ভর্তি করলাম, এখান থেকে সমস্ত বাগেরহাট পিসি কলেজ থেকে সমস্ত টিসি নিয়ে যে আমি রাজশাহীতে সিটি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে তখন লিডার, যে রাজনৈতিক দলের যে লিডার, সে আমাকে মানে খুব ভালোবাসতো, আমাকে ছোট ভাই হিসাবে ডাকতো। আপনার সঙ্গে পরিচয় হলো কিভাবে? আমার সাথে পরিচয় হলো কলেজে, সে কলেজে ভিপিতে ডাকলো, সে ভিপি ইলেকশন করার জন্য দাঁড়ালো, আর আমাকে বললো যে আমার ভিপির জন্য যেখানে যত পোস্টার, যেখানে যার বাড়ি, যত যেখানে যা আছে আমার সাথে তোমাকে থাকতে হবে, এটা সে আমাকে বললো। বলার পরে আমরা ঠিক আছে ভাই আমি থাকবো, আপনার সাথে আমি থাকবো। কিন্তু ভাই আমার একটা সমস্যা হলো, আমরা তো দেশের বাইরের মানে বাগেরহাটের, তা আমরা তো রাজশাহীতে জমি কিনছি খুব কম, তা রাজশাহীতে ভাই আমাদেরকে সেল্টার দেবে কে? বলছে তোমার সমস্ত সেল্টারটা আমি দেবো। আপনার কাজ কি হবে সেটা বলছে? কাজ হলো, প্রথম কাজে যে নির্বাচনের যে কাজটা, সে বিপি নির্বাচন করবে, সে নির্বাচন করবে, এটার সাথে কাজটা করবে। সে বিপি নির্বাচন করলো, ভিপি নির্বাচন করে সে বিপি পাসও করলো। বিপি পাস করলো, বিপি পাস করার পরে সে আমাকে একদিন আপনার ওই আব্বা এয়ারপোর্টে থাকে, তো যখন আব্বা এয়ারপোর্টে থাকে তখন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আমাদেরকে কোনো চেক করেন। সে একদিন আমাকে একটা ব্রিফ কেস দিল যে জাহিদ, আমি ওই এমপি সাহেবের সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছি, তো তুমি আমার সাথে চলো। তখন আমি বললাম কি যে চলেন। তো বলছে বিমানের ভাড়া আমি দেবো। তখন আমি বলছি আমাদের তো বিমানের ভাড়া লাগে না, আমাদেরকে 50% দিলেই হয়, আপনি আপনারটা কাটেন আর আমাকে 50% টাকাটা দিন, আমি 50% টাকা দিলে আমি বিমানের টিকিট আমি কাটতে পারবো। তো সে আমাকে একটা ব্রিফ কেস বলতেছে যে আমি তো তোমার বড় ভাই, মানে যোগ করে সে বলতেছে যে আমি তো তোমার বড় ভাই মানে আমি তো তোমার বস, তো বস ব্যাগ নিয়ে যাবে আর তুমি খালি হাতে যাবে, এটা কি দেখতে ভালো লাগবে? তখন সে আমার হাতে ব্যাগটা দিল। ব্যাগটা দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো ভাইয়া, এটা কোনো না। ব্যাগটা নিয়ে আমি এয়ারপোর্টে চলে আসলাম, এয়ারপোর্টে বিমানে উঠলাম, বিমানে উঠে ঢাকাতে নামলাম। উনি ছিল আপনার সঙ্গে? হ্যাঁ, উনি ছিল আপনার সঙ্গে? হ্যাঁ উনি ছিলেন। থাকার পরে ফার্স্ট গেল নাখালপাড়া এমপি হোস্টেলের ভিতরে। এমপি হোস্টেলের ভিতরে ঢুকে ওখানে আপনার 9.9 যেটা এটার আপনার কতটা বুলেট ছিল তা জানি না, কিন্তু দাঁড়ান, প্রথম কথা হচ্ছে আপনিও তো জানতেন না এখানে কি আছে। না, আমি আপনি কিভাবে কি হলো আপনার সামনে, ফার্স্ট কিভাবে জানলেন, কি করলো আমাকে একটু ডিটেইল বলেন। এটা আমি যখন এটা করলাম, যখন ওখানে গেলাম, যাওয়ার পরে যে এমপি সাহেব ছিলেন, ওই এমপি সাহেব সরাসরি আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমাকে বললেন কি যে দেখো, জীবনে মানুষ হতে হলে অনেক কিছু করতে হয়, তো তুমি এর সাথে থাকো, তুমি বড় হতে পারবা। এবং ওই যে আমার যে গল্পটা, যে আমি ওই যে কৃষি কাজ করবো, আমি পুকুর করবো, এটা করবো, এটা সেই এমপি সাহেবকে বললো। তোমার এটার আর এর ভিতরে আমি কিন্তু আবার একটা কাজ করছিলাম, সেটা হলো রাজশাহীতে আমি যে যুব উন্নয়নের যে একটা ট্রেনিং আছে 3 মাসের, এই গরু হাঁস মুরগি খামারের উপরে, এটা 3 মাসের একটা ট্রেনিং আমি নিয়েছিলাম। আচ্ছা, ট্রেনিং নিয়েছিলাম, নেওয়ার পরে আমি বলছি তোমার তো ট্রেনিং আছে, এটা তোমার লোন টোন যেটা লাগে সেটা এই করে দিবে, ভাইয়া করে দিবে। তো তোমাকে আমি যেটা বলতেছি সেটা হলো যে এখান থেকে যেটা দেখবা, এটা এখান থেকে শেষ হবে, এর বাইরে কিছু যাবে না। তখন আমি দেখে আমার গা হাত পা অলরেডি কাঁপতেছে, জানুয়ারি মাস অলরেডি কাঁপতেছে এবং মানে গা ঘামতেছে। তখন আমি বলতেছি যে ভাইয়া, আপনি আমাকে দিয়ে এয়ারপোর্টে যদি এটা হতো তাহলে কি করতেন? তো সেটা পাগল, এই জন্য তো তোমাকে দিয়ে এই করা। তখন আমি বললাম যে ঠিক আছে, তো ভাইয়া আমার বেনিফিটটা, আমি যে এটা করবো, আমার বেনিফিটটা কি করবেন আপনি? মানে আপনাকে দিয়ে এয়ারপোর্টে জাস্ট নেওয়া আসা করাবে, যেহেতু আপনাকে দিয়ে চেক করে না, সে কারণে এই কাজটা করাবে। হ্যাঁ, সে আমাকে দিয়ে চেক করাবে। কত সালের গল্প এটা? 2004-এর গল্প এটা। ওকে। যখন এইটা করলো, করার পরে তখন আমাকে বলতেছে কি যে তো আমাকে দিয়ে এরকম আপনার 5-6 বার ব্রিফকেস বিমানে পার করলো, ব্রিফকেস বিমানে পার করলো। প্রথমবার যখন আমি দেখলাম, তারপরের বার থেকে আমি আর দেখতাম না, এবং তারপরের বার থেকে সে আমার সাথে আসতো না। আমি নিয়ে আসতাম, এবং এই মহাখালীতে একটা জায়গা আছে সেখানে দিতাম, এবং নাগালপাড়াতে এখানে একটা জায়গা আছে, এখানে তো মহাখালী ওয়ারলেস একটা জায়গা আছে, এখানে দিতাম। আর আপনার এই জায়গাতে দিতে বলতো, আমি জাস্ট এখানে দিয়েই আমি চলে যেতাম। কি থাকতো ব্রিফকেসের মধ্যে? মহাখালীতে যেটা থাকতো, মহাখালীতে ভিতরে আপনার এর ভিতরে আপনার তখন ওই যে প্রথম যখন সাব গ্রেনেড যেটা আসে, এই সাব গ্রেনেড প্লাস আপনার অস্ত্র থাকতো মহাখালীতে যখন আসে। মহাখালীতে যেটা দিত, আর নাখালপাড়াতে যেটা দিত, এটার ভিতরে সম্পূর্ণ অস্ত্র থাকতো, এর ভিতরে অন্য কিছু থাকতো না, এবং বুলেট থাকতো। আচ্ছা। এবং এই বুলেটটা দুইটা বুলেট, 2 রকম বুলেট থাকতো, .9 থাকতো এবং 303 থাকতো। আচ্ছা।
তো আপনি এগুলো শিওর হলেন কিভাবে যে এগুলোই আছে এর মধ্যে? এটা দেখেছেন কখন? আমি নিজে নাড়াচাড়া করছি, আমি নিজে দেখছি, নিজে হাত দিয়ে দেখছি, নিজে এই করে করছি, যেহেতু এখন আমি জড়াই গেছি। প্লাস তারা আমাকে এভাবেই করলো, তারা আমাকে ট্র্যাক করলো যে তারা আমার ওই আমি যে নাড়াচাড়া করতেছি, করতেছি, তা করতেছি, তারা আমাকে ভিডিও সহকারে আমাকে ট্যাপে ফেলে দিল। মানে একটা ভিডিও করে রাখলো, যদি একটা কোনো video কারণে করে যদি রাখলো। উল্টাপাল্টা কিছু করো এই ভিডিও সহ। ওর ভিডিও করে রাখলো। প্লাস ওই সময়তে নাগালপাড়া ক্যাম্পের ভিতরে একজন মহিলা আসলো। মহিলাটা অত্যন্ত সুন্দরী এবং বেশ স্মার্ট একটা মহিলা আসলো। মহিলা আসার পরে মহিলার সাথে আমার মানে কিছু ছবি তুললো, জাস্ট মানে কোনো অনৈতিক কোনো না, পাশে বসে আছে, কথা বলতেছি, ও অস্ত্র নাড়তেছে, আমি অস্ত্র নাড়তেছি, এইভাবে আর কি সে এই করলো। কে তুললো এই ছবিগুলো? এই ছবিগুলো তুললো আপনার এমপি সাহেবের যে পিএস ছিল, এই পিএস এই ছবিগুলো করলো। বললো যে এখন থেকে তো বুঝতে পারতেছে যে কি করতে হবে। তখন আমি সরাসরি আমার ওই বিপি ফোন করলাম যে ভাইয়া আমাকে এটাই কি আমাকে পুকুর করলেন যে পুকুরে আমি ডুবে মরবো? তো বলছে তুমি এবারে ফিরে আসো, এরপরে আর তোমাকে আর করতে হবে না, আমি তোমার সমস্ত ব্যবস্থা করতেছি। পার ব্রিফকেসে আপনার কত টাকা দিত আপনাকে? আমাকে 30,000 টাকা দিত। একটা ব্রিফকেস পার করে দিত? একটা ব্রিফকেস পার করে 30,000 টাকা দিত। 30,000 টাকার ভিতরে সে আমার এই নাগালপাড়াতে এখানে আসার পর আমার হোটেল মোটেল এগুলা, তারপরে খাওয়া দাওয়া এগুলোর টাকা কিন্তু সে আমাকে আলাদাভাবে দিত না। এগুলো করতে দেখা যেত যে আমার 10-12 হাজার টাকা, বা আমি যেহেতু দেখতেছি যে আমি প্রতি 30,000 টাকা পাচ্ছি এই বয়সে, আমার টাকা খরচ করতে সমস্যা কোথায়? আরামসে থাকতো, আরামসে টাকা খরচ করতাম। কিন্তু আমি একটা কাজ করতাম, সেটা হলো কি যে আমি প্রত্যেকবার আমি যে 6 বার যে ফার্স্ট প্লেনে যে 6 বার আসছি, 6 বার আমি 9টা ছাগল কিনছিলাম। আচ্ছা, 9টা ছাগল কিনে আমি যে 9টা ছাগল আপনার মানুষকে যে রাখালি বলে বা আদি যেটা বলে অর্ধেক ভাগে, এটা আমি দিয়ে দিছিলাম। সেই ছাগল থেকে এখন মোটামুটি আমার 17টা ছাগল হয়েছে এখন। তারপর তা যাই হোক, এটা করার পরে এই পর্ব চলে গেল। পর্ব চলে যাওয়ার পরে আপনার বিমানবন্দরে স্ক্যান মেশিন নিয়ে আসলো। বিমানবন্দরে যখন স্ক্যান মেশিন নিয়ে আসলো, তখন আমাকে এই পর্ব থেকে আমাকে বলেছে এটার দরকার নাই, এখন ট্রেনে যাতায়াত করতে হবে, বাসে যাতায়াত করতে হবে। তো ট্রেন বাসে যাতায়াত করতে হবে, ঠিক আছে, ট্রেন বাসে যাতায়াত করতে হবে, কোথায় যাতায়াত করতে হবে? তো মহাখালী ওয়্যারলেসে যেটা কথা বলতেছি, যে এই লোকটা এর কাছে আপনার করতো কি, আপনার ওই আমার অস্ত্র তখন বাদ হয়ে গেল, তখন আসলো ফেন্সিডিল আর হলো আপনার ওই যে হেরোইনের ডাইরেক্ট প্যাকেট, ওই ছোট ছোট পোটলা না, ডাইরেক্ট প্যাকেট আসতো। এটা কি আপনাকে ব্রিফকেস দিত নাকি আপনাকে নিয়ে আসতে হতো? না, এটা ব্রিফকেসের ভিতরে আনতাম না, এটা শরীরের সাথে আসতো। কিভাবে করতেন? এটা আপনার একটা আছে, আপনার এই একটা জ্যাকেট তৈরি করতে হয়, একটা জ্যাকেট তৈরি করতে হয়। একটা জ্যাকেটে আমার যে আপনার সোর্সটা কি, মানে এগুলো আপনাকে দিত কে? ও এটা সোর্স ওই আপনার ওই যে চরের যেটা কথা বলতাম, যে চর থেকে নিয়ে আসতে হতো। না, কিন্তু এটা তো আপনি আমাকে অনুষ্ঠান শুরুর সময় বলেছেন, বাট আমার লিসনাররা তো জানে না। এখন আপনার যেটা হচ্ছে অস্ত্র স্মাগলিং এর সঙ্গে আপনি জড়িত ছিলেন, সেটা আপনাকে প্রোভাইড করতো আপনার কলেজের ভিপি, আপনি যেটা বলতে চাচ্ছেন। কিন্তু এরপরে আপনি যে ডাইভার্ট করে অন্য পেশাতে চলে যাচ্ছেন, ওইখানে আপনি গেলেন কিভাবে? অন্য পেশা বলতে এখান থেকে আবারও শুরু করি যে অস্ত্র, যেখান থেকে অস্ত্রটা কিন্তু আমাকে ওই প্রথমবার যখন দিয়েছিল তখন কিন্তু এটা দিল। পরবর্তী যেগুলো সেগুলো কিন্তু আমাকে ইন্ডিয়ার ওই চর থেকে নিয়ে আসতে হতো। আপনি চর থেকে নিয়ে আসতেন? আমি চর থেকে নিয়ে আসতাম, প্লাস আরেকজন সাথে যেত, মানে এরকম একটা গ্রুপ ছিল। কিন্তু এটা মানে এত একটা কষ্টকর জিনিস ছিল, যা মানে দেখলে যারা ব্যবসা যারা দেখছে তারা ছাড়া এটা বিশ্বাস করতে পারবে না যে এই অস্ত্রগুলো আনা এত কষ্টের জিনিস ছিল। রাত্রের বেলায় আপনার যে ট্রাকের যে টিউবটা আছে, ট্রাকের টিউবটা ফোলানো হতো বাতাস দিয়ে, হাওয়া দিয়ে ট্রাকের টিউবটা ফোলানো হতো। এবং এই ট্রাকের টিউবে সাঁতার কেটে আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হতো। এবার ওই অস্ত্রগুলো সমস্তগুলো প্লাস্টিকে বেঁধে আপনার ওই পানির নিচে এগুলো থাকতো, আর শুধু মাথাটা উপরের দিকে থাকতো, ট্রাকের সাথে মাথার টিউবের সাথে মাথাটা উপরের দিকে থাকতো রাত্রের বেলা। তখন আর আমরা করতাম কি, ওই যে আপনার ওদের সাথে ধরে আমরা ওই পানির সাথেই আসতাম। তখন করতাম কি, যে ঠান্ডা যখন লাগতো তখন করতাম কি, আপনার ওখান থেকে মদ খেতাম, যাতে শরীর গরম হয়, গরম থাকে। ওখান থেকে প্রচুর পরিমাণ মদ খেতাম আমরা। মদ খেয়ে যারা নিয়ে আসতো এরা মদটা খেত কম, যাতে আমাদেরকে কন্ট্রোল করতে পারে। এবং যেটা 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্টে এদেরকে আপনার বিএসএফ বিডিআর এদেরকে ট্যাক্স দিতে হতো, এদেরকে ট্যাক্স দিয়ে আপনার নিয়ে আসতে হতো। সেমভাবে যখন এটা অস্ত্রের ব্যাপারটা যখন চলে গেল, অস্ত্র ব্যাপারটা যখন আসলো, তখন আসলো ফেন্সিডিল ব্যাপারটা। যখন আসলো ফেন্সিডিলের ব্যাপারটা, প্রথম ফেন্সিডিলটা আমাকে আমার ওই যে জায়গাটা বিমানবন্দর যেটা, এই জায়গাটার নাম হলো নওহাটা। এই নওহাটাতে 111 বোতল ফেন্সিডিল নিয়ে আসলো। তো একটা মানুষের শরীরে এখান থেকে শুরু করে হাঁটু পর্যন্ত 80 বোতল, মানে আমার যে শরীর, আমার যে লেন্থে আমি 80 পিস শরীর আপনার আমার শরীরে নিব। একটা জ্যাকেট আছে,
এই জ্যাকেটটা তৈরি করতে হয়, এরকম একটা একটা করে চেম্বার করে ওর ভিতরে ঢুকাই দিতে হয়, দিয়ে তার উপরে জ্যাকেট দিয়ে গায়ে দেন, চাদর গায়ে দেন, যেটা গায়ে দেন সেটা দিয়ে এটা করে। কিন্তু আমার শরীরে আমি 80 পিস পর্যন্ত আমি আনতে পারতাম। আচ্ছা, তো আনার পরে আমি 2টা থেকে 3টা ট্রিপ দিছি। 3টা ট্রিপ দিলে এই সময়তে আমাকে আগে যে 30,000 টাকা যেটা দিত সেটা আমি বললাম কি যে ভাই আমাকে টাকাটা একটু বাড়াই দিতে হবে, আমার সংসারে এরকম সমস্যা হচ্ছে, আমার বোনটা বড় হচ্ছে, আপনি তো জানেন যে আমার মার এরকম সমস্যা, আর আব্বা তো সংসারে টাকা পয়সা দিতে পারতেছে না, তো আপনার আমাকে একটু হেল্প করে আমার টাকাটা একটু বাড়াই দিতে হবে, তা নাহলে আমি এটা পারতেছি না। তো সে পারবা না বলে একটু চিন্তা করলো, চিন্তা করার পরে ও আমাকে করলো কি আপনার একটা গ্রেনেড দিল আমার হাতে। তখন রাত 11টা বাজে, 11টা বাজার পরে আমাকে দিল, প্লাস ওখানকার আরো 2টা ছেলেকে দিল, হাতে আমার হাতে দিল। দেওয়ার পরে ওটা দেওয়ার পরে আমাকে বললো কি যে ওই পাশে একটা আপনার বাগান আছে, বাঁশ বাগান আছে, যে তখন রাত 11টা বাজে, দল ক্ষমতায়, শব্দ হলে কোনো সমস্যা নাই। তো যাওয়ার পরে বললো কি যে তোমরা এটা একটু এটা একটু দেখো তো যে এটা ঠিক আছে কিনা, এটা বাঁশ বাগানের ভিতরে একটু টেস্ট করবা। তখন আমি গেছি, যাওয়ার পরে ওরা 2জন ভয় পাচ্ছে। ওরা 2জন ভয় পেলে আমি জাস্ট যেভাবে কিটা খুলতে হয় কিটা আমি খুললাম। কিটা খোলার আল্লাহ আমাকে অনেক বাঁচাই দিয়েছিল। আমি কি খোলার সাথে সাথে আমার হাত থেকে ছুটে চলে গেছে, আমার হাত থেকে ছুটে যেয়ে আপনার বাঁশ বাগানের ভিতরে লাগছে। বাঁশ বাগানের ভিতরে লাগে 11টা বাঁশ, 11টা বাঁশের গোড়া একদম মনে হচ্ছে যে পাউডারের মতো হয়ে গেছে। তখন ওই শব্দ শুনে ওই বাঁশের মালিক হিন্দু ও চলে আসছে, আসার পরে কি ব্যাপার তোমরা এত রাত্রে শব্দ হলো, তোমরা কি করতেছো? তখন আমার সাথে যারা 2জন ছিল, এদের হাতে রামদা ছিল, তাই এরা বললো তুই বাড়ি যাবি না এখানে মরবি। তাই ওই ভয়ে হিন্দু মানুষ চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা চেয়ারম্যানের কাছে যে বলতে যাচ্ছে, তখনও তারা থ্রেট দিল যে দেখ এগুলো যদি করিস তাহলে কিন্তু তোর অনেক বড় সমস্যা হবে। সে চেয়ারম্যানকে আর কিছু বললো না, কিন্তু চেয়ারম্যানকে না বলার পর যে কোনোভাবে অন্য কোনো মাধ্যমে চেয়ারম্যান পরে জানতে পারলো যে এরা এই কাজ করছে, এই কাজ হয়েছে, এটাই হয়েছে। তখন চেয়ারম্যানও দলীয়, চেয়ারম্যানও কিছু ওই সেই ভিপির বাইরে কিছু না, এমপির বাইরেও সে কোনো কথা বলতে পারবে না, সেও দলীয়। সে চেয়ারম্যান বললো কি যে পাগলা এই কাজগুলো কি করতে হয়, তা বাড়ির কাছে করা লাগে, এগুলো তো পুকুরের ভিতরেও করা যায়, পুকুরে তো একটু বিলের ভিতরেও তো করা যায়, বাড়ির কাছে করছো কেন? এটা গেল। এটা যাওয়ার পরে এটা লাস্ট সবচেয়ে যেটা সেটা হলো আমি যখন ওকে টাকার কথা বললাম যে ভাই আমার টাকাটা একটু বাড়াই দেন, তা নাহলে তো আমি পারতেছি না, আর কলেজ করতেও সমস্যা হচ্ছে, লেখাপড়ারও সমস্যা হচ্ছে, আমি তো কলেজে তো আমি পাশ করতে আমার তো সমস্যা হবে। তখন ফার্স্ট ইয়ারে ইন্টার পরীক্ষার ফাইনাল ইয়ার চলে আসলো। ফাইনাল ইয়ার আসলে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল হলো শরীফ, আর আরেকজনের নাম হলো সুমন। এরা 2জন প্লাস আমি, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তাই এরা 2জন করলো কি আপনার একসাথে পরীক্ষা দিল, আমরা একসাথে ইন্টার পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার সময়তে সময়তে ওরা করলো কি, শরীফ নামে যে ছেলেটা, এই ছেলেটাকে আপনার এক্সপেল করলো, সে নকল করার জন্য এক্সপেল করলো। এক্সপেল করার সময় ওই সময়তে আপনার শিক্ষামন্ত্রী যে ছিল, ওই সময়তে হেলিকপ্টার নিয়ে আমাদের ওই সেন্টারে সে গেছিলো। সে যে যাবে এটা কেউ জানতো না। সে ওখানে যাওয়ার পরে ওখানকার সিচুয়েশন দেখে এক্সপেল করলো। যখন এক্সপেল করার পরে ওই প্রিন্সিপালের কানের উপরে একটা চড় মারছিল, জোরে একটা চড় মারছিল এবং কান থেকে রক্ত পড়ছিল। তো যাই হোক, ওখান থেকে নামার পরে, ওখান থেকে করার পরে এক্সপেল যখন করলো, তখন আমরা 3জন 3 রুমে পড়ছিলাম। আমাকে বললো কি যে এরকম ব্যাপার, আমি নকল করি নাই কিন্তু আমাকে এক্সপেল করছে। এই জিনিসটা আবার ওই যে ভিপি যে লিডার, যে আমি তার নামটা বলতে চাচ্ছি না, সেই লিডারকে যখন লিডারের কানে যখন গেলো, লিডার এটাকে আবার নতুন ইস্যু তৈরি করলো আমাকে দিয়ে। নতুন ইস্যু তৈরি করলো কিভাবে, যে বললো কি যে তোমার কাছেই আছে না, তোমার কাছে 6টা ককটেল আছে না, তখন গ্রেনেড বাদ, তখন তোমার কাছে 6টা ককটেল আছে না, বলছে হ্যাঁ আচ্ছা, বলছে ওইটা নিয়ে আসো। নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে তো বলছে ভাই এটা কী করতে হবে? বলছে যেখানে তোমার বন্ধুরা পাস করতে পারে নাই, তুমি করতে পারো নাই, তাহলে এখানে তো তুমি কি করবা, এখন তুমি চিন্তা করো। তাই বলে ওরা তখন আমাকে বললো কি যে ভাই তাহলে কী করবো, তো এটা এনে এটা এখানে চার্জ করবা। তো 6টা গ্রেনেড ওই ককটেল আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 6 জনের হাতে 6টা, আমার হাতে যেটা ছিল সেটা কলেজের গেটের সামনে একটা কারেন্টের খুঁটি আছে, কারেন্টের তার আছে, জাস্ট ওর নিচেই এসিল্যান্ড সাহেব দাঁড়ানো আছে, আর এই মন্ত্রী সাহেব আপনার কলেজের ভিতরে আছে। তা আমি যখন মারার পরে এটা সরাসরি যে তারের উপরে লাগছে, কারেন্টের তারের উপরে লাগে, আর সে ওর হাঁটুর উপরে পড়ছে। হাঁটুর উপরে পড়লে হাঁটুটা এখান থেকে একদম হয়ে গেছে, ফ্র্যাকচার, এমন একটা বিকট একটা চেয়ার হয়ে গেছে, কিন্তু এটা আলাদা হয়ে যায় না, এই হাঁটুটা আলাদা হয়ে গেছে। হওয়ার পরে তখন আমরা পরত ওই কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পরে তখন এইখানে আমার ওই নেতা আরও বেশি সুযোগ পেয়ে গেল।
তখন সে আমাকে আমি কেসে আমি পালাই বেড়াচ্ছি, সে আমাকে ফোন করে বলে যে অমুক জায়গাতে এরকম আছে, এখান থেকে তুমি নিয়ে যাই অমুক জায়গাতে দিয়ে আসো, তা নাহলে কিন্তু তোমার কেসে কিন্তু আমি জামিন করতে পারবো না, তোমার কেসে আমি কিন্তু জামিন করতে পারবো না। এই করলো, করার পরে মহাখালীতে যে ফেন্সিডিলগুলো দিত, এটা এখানে 2 রকম ফেন্সিডিল আসতো, একটা হলো ব্যবসার জন্য আসতো, আর একটা হলো যে যে নিত তার কাছে আসতো। খাইতো? হ্যাঁ, উনি খাইতো, উনি এবং ওনার বন্ধু বান্ধবরা খাইতো। তো ওনার ওই যেটা খাইতো সেটার ওই যে আপনার মুখের কাছে একটা সিগনেচার করে দিত আমাদের ওই লিডার, ওখান থেকে একটা সিগনেচার, একটা ইনিশিয়াল একটা চিহ্ন দিয়ে দিত, এটা একটা চিহ্ন দিয়ে দিত। তখন আমি এটা নিয়ে আসতেছি আপনার 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর আমি এটা এই 16 ডিসেম্বর আমি নিয়ে আসতেছি ঢাকাতে অনুষ্ঠান, যে ঢাকাতে বলছে যে ঢাকাতে এরকম অনুষ্ঠান আছে, তো সবাই তো খাবে, তো ঢাকায় অনেক দাম বেশি, যে ওরা পাচ্ছে না, তো তুমি এটা একটু যেয়ে 30 বোতল, খুব বেশি না, 30 বোতল আছে, 30 বোতলে ওই সিগনেচার করা আছে, 30 বোতলে সিগনেচার করা আছে, তুমি 30 বোতল নিয়ে তুমি যাও। ঠিক আছে, আমি 30 বোতল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমাদের রাজশাহীতে আসার সময়তে আমচত্বর একটা জায়গা আছে, সেখানে 3টা আম একটা ঝুড়ির উপরে রাস্তার উপরে একটা মূর্তির মতো করে করা আছে। আমচত্বরের ওখানে মানে ভোর 6টায় হলো, রাজশাহী থেকে ট্রেন ছাড়ে 6:10-এ। আমি তার আজ মাগরিব এই ফজরের নামাজটা পড়ছি, পড়ে আমি একটা অটো নিয়ে আমি চলে আসতেছি। আসার পরে দেখতেছি যে অন্য দিনও আমি তো নিয়ে আসি, কিন্তু কোনো সময় পুলিশ চেক করে না, কিন্তু সেদিনকে পুলিশ চেক করতেছে, একটা একটা করে গাড়ি চেক করতেছে। আর ওই সময় তো আমার মাথায় চুল ছিল না, আমি নাড়া ছিলাম, আমার মাথায় চুল ছিল না। তখন দেখতেছি গাড়ি চেক করার বাদে মানুষ আগে মাথা খুলতেছে, শীতের সময় মাথা খুলে দেখতেছে যে কার মাথায় চুল আছে বা কার মাথায় আছে। তখন আগে এসে আমাকে কি জিজ্ঞেস করতো, তোমার নাম কি? আমার নাম জাহিদ। দেখি তোমার মাথা দেখে বলে যে চুল নাই। তখন আর কোনো কথা না বলে সোজা অটো নিয়ে আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে ওই ব্যাগটার ভিতরে আপনার 30 বোতল ফেন্সিডিল, আর হলো একটা আপনার 303 আপনার ওই পিস্তল, মানে লেদে তৈরি করা, এটা ইন্ডিয়ান না, এটা বাংলাদেশের লেদে তৈরি করা, আর 6টা বুলেট, 303 6টা বুলেট। এটা আপনার আমার ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে নিয়ে গেল 6:30 সময়তে আমাকে থানায় নিয়ে গেল। 6:30 সময় থানায় নিয়ে গেল, 7টা বাজে নাই, 6:30 সময় নিয়ে গেল, 7টা বাজে নাই। এই সময়তে এমপির ছেলে কিন্তু আমি আর আমার ওই ছেলে কিন্তু আমরা একই সাথে একই ক্লাসে একই স্কুলে লেখাপড়া করছি। আচ্ছা, যে এমপি মূলত আপনাকে এই লাইনে নিয়ে আসছে। আমি একটু থামাচ্ছি আপনাকে যখন নিয়ে গেল জেলে, মামলাটা কে যেন দিয়েছে? মামলা তো ফার্স্টে দেয় না, এটা তো আমাকে নিয়ে গেল ফার্স্টে। আচ্ছা, সতর্ক করার জন্য আমাকে ফার্স্টে নিয়ে গেল, যে মামলা তো হবে পরে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে এমপির ছেলে যে ও থানায় গেল, তখন 7টা বাজে। তখন আমি চিন্তা করলাম, আমি আমার বাপকেই তো বলি নাই, আমি আমার মাকে বলি নাই, পুলিশ কাউকে বলি নাই। আর আমাকে প্রচুর মারছে, আমাকে এমন মারছে যে আমার হাঁটু টাটু এগুলো সব কিছু ফুলে গেছে, আর ওইগুলা ফুলে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন আমি চিন্তা, আমি তো কাউকে বলি নাই, তাহলে এখানে এমপি ছেলে আসলো কীভাবে? তো আমি আসার পরে তখন আমি বললাম কি যে, দেখ আমাকে এরকম পুলিশ ধরে নিয়ে আসছে, তো তুই খবর পাইলে কীভাবে, তুই এখানে আসছিস কিসের জন্য? তখন ও আমাকে উত্তর দিল কি যে, দেখ এটা থানা, এখানে তুই করে কথা বলবি না। অথচ সে আমার ক্লাস ফ্রেন্ডস, প্রথম থেকেই সে আমার সাথে তুই করে কথা বলে, আমি তার সাথে তুই করে কথা বলি। অথচ সেদিনকে সে থানার ভিতরে বলতেছে যে এটা থানা, এটা তুই করে কথা বলবি না। তখন আমি ওকে স্যার বললাম না, বস বললাম, যে বস ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তো এটা কি ঠিক করলেন? তো শুধু এটা বলার পরে ও বলছে ঠিক বেঠিক সেটা পরে বুঝবি। বলার পরে ওই একে বললো যে আপনার ওই এসআই যে ছিল, ওসি ছিল না, আপনার ওসির নিচে যিনি থাকেন উনি ছিলেন, উনি প্রাথমিক ইনভেস্টিগেট যিনি করেন, হ্যাঁ উনি ছিলেন। উনাকে বললো কি যে কিছুক্ষণ পরে, টর্চারের পরে কিছুক্ষণ পরে এটা করে দিন, চালান করে দিন, এরা আমরা কোর্ট থেকে জামিন নিয়ে আসবো, এখান থেকে যদি জামিন নিই তাহলে হবে না। তখন আমি চিন্তা করলাম কি যে আমার এগুলো নিচ্ছে, নেওয়ার পরে আমাকে কোর্ট থেকে জামিন দিতে হবে। আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে 4 দিন পরে আমার আব্বা আপনার অনেক কষ্ট করে এই ঢাকা হাইকোর্ট থেকে, মানে অনেক ঘোরাঘুরির পরে, মানে ঢাকাতে আসলো 4 দিন পরে, 16 দিন পরে আমার জামিন হলো। ওরা আমার জামিন করলো না, ওরা জামিন না করে আব্বা জামিন করলো। প্লাস ওই লিডার আব্বাকে শুধু পথটা দেখাই দিয়েছিল যে এখানে যান, এখানে গেলে এটা হবে। এমপি ফোন ধরে না, এমপির ছেলে ফোন ধরে না, চেয়ারম্যান ফোন ধরে না, কেউ ফোন ধরে না। তো ইন দ্য মিন টাইমে আমি যে জেল থেকে বের হলাম, জেল থেকে বের হলে
লিডার যেখানে বসে ওরা ওদের ওখানে একটা চেম্বার, ওই চেম্বারে বসে ওরা ফুর্তি টুর্তি এগুলো করে, আপনার এই মদ জুয়া হ্যান ত্যান এগুলা সবসময় এগুলো চলে। আর উনি হলো এই যে ডিভিশনাল অডিট ল্যান্ড অডিট অফিসার, ওনার অনেক ক্ষমতা, ওনার অনেক টাকা। এবং আপনার আমাদের ওই এলাকাতে সে এখন একটা মুরগির এই দিচ্ছে, আপনার খামার এই করছে, যে মুরগির ওষুধ টষুধ যেগুলো সেটা টোটালটাই সে সাপ্লাই দেয়। এবং সে যথেষ্ট মানে কয়েক কোটি টাকার মালিক সে এখন। অথচ আমি যখন আমার সাথে যখন সেই করে তখন সে কোটি তো দূরের কথা, তার লাখ টাকাও তার কাছে ছিল না। যাই হোক, এটা করলাম, করার পরে আমার হঠাৎ প্রস্তাব লাগলো যে আমি এই করি। তখন আমি ভাইয়াকে বললাম কি যে ভাইয়া আপনারা আলাপ করেন, আমি একটু প্রস্তাব করে আসি। প্রস্তাব করতে যাওয়ার পরে আমি যখন যেখানে প্রস্তাব করতে গেছি, প্রস্তাব করতে যাওয়ার পরে দেখি আপনার ওই যে ফেন্সি ডিলের যে মুখ যেটা, ওই যেটা ইনিশিয়াল সিগনেচার যেটা করা ছিল, 3টা মুখ ওখানে পড়ে আছে। আচ্ছা যেখানে প্রস্তাব করতে গেছি ওখানে পড়ে আছে। আচ্ছা, যখন ওখানে পড়ে আছে তখন আমি ওই মুখটা ওখানে নিয়ে আসলাম। মুখটা নিয়ে আসার পরে মানে আমার আর কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকলো না। তারপর আমি অত্যন্ত মুখ খারাপ করে ওকে বকাবকি করলাম যে আমাকে ধরাই দিয়ে তুই কত বড় হতে পারিস এটা আমি দেখবো। তোর এই যে ইনিশিয়াল সিগনেচার যেগুলো করে দিয়ে তুই পাঠাইছিলি, তুই আমাকে পাঠালি, আবার তুই ধরলি, তোর কাছে প্রমাণ আছে, প্রমাণ কিন্তু কিছুটা আমার কাছেও আছে। আমি জাস্ট এটা বললাম, কিন্তু আমার কাছে প্রমাণ বলতে সামান্য কিছু রেকর্ডিং ছিল, এই ছিল, এই দিয়ে করলাম। কিন্তু ওই সময় যেহেতু দল ক্ষমতায় ছিল, আমার রেকর্ডিং দিয়ে কাজ হলো না, ছবি থাকলে হয়তো পরবর্তীতে কাজ হতো। দিয়ে আমি অনেক চেষ্টা করলাম, অনেক জায়গাতে যে করলাম, কিন্তু কোনো কাজ করতে পারলাম না। না পারার পরে ওরা করলো কি আমার নামে আবার কেস করলো, সরাসরি কেস করলো এভাবে যে এবার ওরা জড়িত না, আমি একা ব্যবসা করি, অস্ত্র ব্যবসা করি, আমার কাছে হেরোইনের ব্যবসা করি, আমি ইয়াবার ব্যবসা করি। এভাবে ওরা আমার নামে একটা কেস করলো। কেস যেদিনকে করলো তার 3 দিন পরে আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে কত সালে হলো কেসটা? হ্যাঁ, কত সালে হলো এটা আপনার 5-এ। এটা আপনার প্রথম মামলা? হ্যাঁ, এটা আমার প্রথম মামলা। আমার কেসটা হলো 5-এ। যেদিনকে কেস করলো তার পরের দিন ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে 1 বছর পরে আমি জামিন পেলাম। মানে ফুল 1 দিন কম, মানে 11 মাস 29 দিনের দিন আমি জামিন পেলাম। 11 মাস 29 দিনের দিন আমি জামিন পেলাম। জামিন পাওয়ার পরে তারপরেও সে জামিনটা পেয়েছিলাম। ঢাকার একটা লোক ছিল, এই ঢাকার একটা লোক মানে আমার এই সমস্ত কাহিনীগুলো শুনে সে ওই রাজশাহীতে বেড়াইতে যেয়ে সে যে কোনো একটা কারণবশত আপনার অ্যারেস্ট হয়েছিল। তারপরে সে ঢাকায় এসে সে আমার জামিনের ব্যবস্থা করে দিছিল। কিন্তু যাই হোক, সে করে দিল। দেওয়ার পরে আমি ওদের সাথে আমার সমস্ত সম্পর্করা দেখলে হয়ে যায়, বাদ হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম কি যে এদেরকে যদি শাস্তি দিতে হয়, এদেরকে শাস্তি দিতে গেলে একটা পথ দেখি পারি কিনা। সেটা হলো যে এরা যে দল, আমি দেখি বিরোধী অন্য দলে যোগ দিয়ে এদের সম্বন্ধে কিছু করতে পারি কিনা। কিন্তু অন্য দলে যখন আমি আমার এইগুলো করতে দেখলাম, তখন দেখলাম কি যে আমার সাথে আর কতটুকু লিয়াজো, পুলিশের সাথে আর কতটুকু লিয়াজো, ওই দলের সাথে তাদের লিয়াজো আরও বেশি। মানে তারা আমাকে সাহায্য করা বলতে বরঞ্চ তাদেরকে কাছে যদি আমি কিছু বলি বরঞ্চ তার কানে চলে যাবে, এরকম একটা অবস্থা। তখন আমি তো বাদ দিলাম। বাদ দেওয়ার পরে তখন আমি করলাম কি যে আমি এদের সাথে আর আমি যখন পারলামই না, তখন আমি ঢাকায় আসলাম। যে ঢাকায় আসার পরে আমি বিজিএমইতে একটা কোর্স করলাম। আমার হাইকোর্টের জামিন হলো, আমার অস্ত্র মামলা এবং ফেন্সিডিলের মামলাতে আমার হাইকোর্টে জামিন হলো। জামিন হওয়ার পরে আমি যখন ওই যে ওদের সিগনেচার করা বদল পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে এমপি পুত্র এবং এই লিডার এরাই আমাকে এই কাজটা করেছে এবং পুলিশ ওই কাজ করছে। পুলিশকে তখন আমি একটু করলাম যে স্যার আমার জীবনটাকে এভাবে ধ্বংস করেন না, আমার তো স্যার পড়াশোনার সমস্যা হবে, তাই এটা একটু স্যার যেভাবে ব্যবস্থা করতে হবে। তখন আমাকে সে বললো কি যে তুই এলাকাতে থাকিস না, তোর পিছনে কিন্তু অনেক সমস্যা। এই কথাটা বলে আমাদের বাড়িতে যাওয়ার আগে ছোট্ট একটা খাল ক্যানাল আছে, এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজের উপরে আপনার 6-7 জন দেখি দাঁড়ায় আছে। আচ্ছা, এই 6-7 জন মিলে করলো কি আমাকে ফার্স্টে ডাক দিল জাহিদ। আমি মোটরসাইকেল চালাই নিয়ে যাচ্ছিলাম, ওখানে একটা মোটরসাইকেল ছিল, যে আমার একটা গাড়ি ছিল, মোটরসাইকেল যে আমি জামিন নিয়ে আসছি, তাই বাড়িতে তো খুশিতে যে আমি একটু বাড়ি থেকে মোটরসাইকেলে দেখা করে আসি। তখন বলছে জাহিদ দাঁড়া। আমি তখন বলছি কি দুলাল, তখন বলছে দুলাল বলিস না। এই কথা বলার পরে স্যার ওরা আমাকে স্টেপ করলো স্যার। ও মাই গড স্যার, এখান থেকে আমার এই সাইড থেকে স্যার বডি বের হয়ে গেছিল এখান থেকে। মাই গুডনেস, আমি ছবিটা দিব ফেসবুকে প্রিয় শ্রোতা স্যার আপনাদের দেখার জন্য। এখান থেকে স্যার আমার হয়ে গেছে। স্যার একটু দাঁড়াই, শিওর। আমি আপনাকে বসতে বলবো কারণ মাইক্রোফোনে পাচ্ছি না, আমি আপনি দাঁড়িয়ে দিয়ে দেখাচ্ছেন আমাকে। আমি যে ছবিগুলো উনি দেখাচ্ছেন
প্রিয় শ্রোতা, ঠিক আছে, আমি কিছু স্ন্যাপ তুলে রাখবো, আপনি গল্পটা করেন, আমি স্যার, ছবিটা। এখান থেকে স্যার আমার বের হয়ে গেছিল স্যার। এখান থেকে যাওয়ার পরে স্যার যে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে স্যার আমাকে এখানে একটা কোপ দিচ্ছে স্যার, যে টেস্টিকল যেটা স্যার, টেস্টিকল কিন্তু স্যার কাটা। ও ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি ছবিগুলো দেখাচ্ছি, দেখেন একটা মানুষের কোথা থেকে কোথায় চলে যায়। আচ্ছা, মানে আপনাকে মেরে ফেলার জন্য ওরা মেরে ফেলার জন্য ওরা করলো কি, ব্রিজের পর থেকে আমাকে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পরে একটা কুকুর স্যার, আমার বাসায় একটা কুকুর, আমাদের বাসায় একটা কুকুর, বারবার করে এই কুকুরটা করতেছে, মাইক্রোফোনের সামনে বারবার করে কুকুরটা আমার কাছে আসতেছে। ওরা আমাকে মেরে ওরা ওই খালের ভিতরে ফেলে দিছে, মানে ধারণা হয়ে গেছে যে ওরা আপনি মারা গেছে। আচ্ছা, এবার স্যার এই যে পিছনে যে কোপটা দিছে এটা হলো সবচেয়ে বেশি সিরিয়াস ছিল, এটা হাই এখানে এটা টেস্টিকল যেটা। ওকে ওকে। তো দেওয়ার পরে স্যার এটা করার পরে ওরা জানে যে মারা গেছে, তখন ওরা এই কুকুরটা স্যার বারবার করে আমার কাছে আসতেছে, ঘেউ ঘেউ করে ডাকতে করতেছে, আর আমার বাসায় চলে যাচ্ছে। তখন মানুষ লাঠি নিয়ে বের হয়েছে, কি ব্যাপার, কুকুরতে হবে তো ডাকে না। এসে দেখে যে ওখান থেকে রক্ত দেখা যাচ্ছে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, কচুরি পানার ভিতরে আমি পড়ে গেছি। ওখান থেকে তুলে নিয়ে সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে তখন যে ইসেই ছিল ওই আমাদের বাসার কাছে একটা আপনার স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, হেলথ কমপ্লেক্সের যে অ্যাম্বুলেন্সে করে আমাকে রাজশাহী মেডিকেলে নিয়ে আসলো। রাজশাহী মেডিকেলে আনলে রাজশাহী মেডিকেলে এমপি সাহেব ফোন করলো, ওকে জানলে রাজশাহী মেডিকেলে ভর্তি করা না হয়। সাথে সাথে ওই অবস্থাতে আমাকে ঢাকায় নিয়ে আসা হলো স্যার। ঢাকায় নিয়ে আসে স্যার, ঢাকাতে আমাকে নিয়ে আসলো, ঢাকায় নিয়ে এসে ঢাকা সরোয়ারদিতে ভর্তি করলো স্যার। ঢাকা সরোয়ারদিতে ভর্তি করার পরে এরা করলো কি স্যার, মানে আমার জীবনের স্যার সবচেয়ে বড় কষ্ট যেটা স্যার, যেই এই কষ্টটা স্যার আমি কোনোভাবে আমি করতে পারতেছি না, সেটা হলো স্যার আমার যে ব্লিডিংটা হয়েছিল, আমার ব্লিডিংটা হওয়ার পরে স্যার এরা যে আমাকে এখান থেকে যে ব্লাডটা আমাকে দিল, এই ব্লাডটা স্যার টেস্ট করছিল না, এই ব্লাডটা স্যার ছিল থ্যালাসেমিয়া ভাইরাস। ওহো। এখন স্যার আমি থ্যালাসেমিয়া ভাইরাস নিয়ে ঘুরতেছি স্যার। প্রতি 3 মাস পর পর স্যার আমার রক্তর সমস্যা হয়, প্রত্যেক পশমের গোড়া থেকে রক্ত বের হয়, প্লাস প্রত্যেক শরীর থেকে রক্ত, মুখ থেকে রক্ত বের হয়। এরকম যখন দেখে স্যার, আমি যখন অফিসে যখন এরকম করি, একটা অফিস দেখে স্যার কতদিন তারা সহ্য করবে, তারা তখন স্যার আমাকে আর চাকরিতে রাখে না। আচ্ছা আচ্ছা। তারপর স্যার আমি বাংলাদেশে খুব ভালো একটা তিব্বত গ্রুপের একটা ভালো একটা ফ্যাক্টরিতে স্যার চাকরি নিয়েছিলাম। নিয়ে যাওয়ার পর যখন ওরা 2-3 বার স্যার এরকম দেখলো, দেখার পরে স্যার ওনাকে আমাকে কিছু সাহায্য তুলে দিল। ওদেরও স্যার একটা আইডিয়া ছিল না যে এই জিনিসটা এরকম হয়, কিন্তু এই থ্যালাসেমিয়ার রোগের চিকিৎসা একমাত্র স্যার সিঙ্গাপুরে হয়, এবং সেটা প্রায় মানে 90 থেকে 95 লক্ষ টাকার দরকার স্যার। এটা 90 থেকে 95 লক্ষ টাকা দরকার। তখন তো স্যার তারা যেহেতু চাঁদা তুলছে, তারা আমাকে চাঁদা তুলে স্যার 1,20,000 টাকা দিছিল। 1,20,000 টাকা এখনো স্যার ওই অবস্থাতে আমি স্যার, এই যে আমার কাছে চেক বই আছে, এখনো পর্যন্ত স্যার আমি সেই 1,20,000 টাকা এখনো আমার ব্যাংকে আছে, আমি একটা টাকাও স্যার সেখান থেকে খরচ করি নাই। এটা না করার পরে স্যার যখন আমি এটা করলাম, করার পরে স্যার আমার কোনো পথ যখন থাকে না, 3 মাস পর পর আমি অসুস্থ হয়ে যাই। আমার ছোট বোনটাকে আমি পারি না, আমার ফুপুটা অসুস্থ হয়ে যায় স্যার। মানে আপনার ওই ব্লাড দেওয়ার পরেই মূলত এই ঘটনাটা ঘটে? হ্যাঁ, ব্লাড দেওয়ার পরে স্যার এই যে স্যার এটা দেখেন, এটা হলো ঠিক আছে, আমি আর জানতে চাচ্ছি না, পরের সামনে দিকে আগান, তারপরে কি হলো? এটাই স্যার, এটা যে আমার ফুফু স্যার হেপাটাইটিস বি এর রোগী। এখন স্যার যখন আমি চাকরি যখন পেলাম না, ওখান থেকে আসলাম, ওখান থেকে আসার পরে স্যার আসলে আমার বাসা যেখানে স্যার নিয়েছিলাম স্যার, আর এর ভিতরে আরেকটা হলো যে রাজশাহীর যে বাড়ি ঘর যেগুলো, সেগুলো স্যার 4টা রুম, আর ওই যে জমি আমরা স্যার বছর চুক্তি দিয়ে দিচ্ছি, 4টা রুম ভাড়া দিয়ে আমরা স্যার ঢাকায় চলে আসছি। আসার পরে স্যার 11 জানুয়ারি স্যার 17 সাল স্যার আমি নিট এশিয়া গার্মেন্টস, নিউ এশিয়া গ্রুপ, নিট এশিয়া গার্মেন্টস আসলে হামিম গ্রুপের অপোজিটে আমি স্যার একটা চাকরি নিলাম। আমি চাকরি নেওয়ার পরে ওই সেম স্যার একই ঘটনা যখন ঘটার পরে আমি চাকরিটা ওখানে খুব সুন্দর করে করতেছিলাম, জীবিকাতে চাকরি করতেছিলাম। করার পরে আপনার আমাকে যথেষ্ট হেল্প করে এবং যথেষ্টভাবে করার পরে স্যার আমাকে যে সুস্থ অসুস্থতা সেটা আমি স্যার ওদেরকে বলি যে স্যার আমার এই সমস্যাটা আছে, আমাকে স্যার 1 দিন থেকে 2 দিন ছুটি দিলে, শুধু ব্লাডটা চেঞ্জ করলে আমার স্যার 3 মাস পরে আমার 2 দিন বা 1 দিন ছুটি লাগবে স্যার। তখন নিট এশিয়া কোম্পানির মতিন চৌধুরী উনি আমাকে বললেন যে ঠিক আছে তোমাকে এটা করা যাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু স্যার এর ভিতরে হলো কি, আমার ওই যে কেসের যে ডেট, আমি একটা হাজিরা দিতে রাজশাহী গেলাম, রাজশাহী গেলে স্যার আমার বিল বাউন্ড আমার কেটে দিল, আমাকে আমার জেলখানে আটকাই দিল। আচ্ছা, জেলখানে আটকাই দিলে স্যার আমার চাকরি নিট এশিয়া থেকে স্যার চাকরি চলে গেল। স্যার নিট এশিয়া থেকে যখন চাকরি চলে গেল স্যার, চাকরি চলে যাওয়ার পরে এই যে স্যার এই যে কিছুদিন আগে গার্মেন্টসের যে আন্দোলন, এই আন্দোলনের পরে স্যার আমার এই যে আমি কোথাও স্যার চাকরি পাচ্ছি না। আমি স্যার কোয়ালিটি ডিপার্টমেন্টের এমন কোনো জায়গা নেই যে সেখানে আমি চাকরি করতে পারবো না। আমি যখন চাকরি করতে পারতেছি না স্যার, আমার আব্বার ওই যে ড্রাগসের উপরে যেটা আব্বার সংসার খরচ দিতে পারতেছে না স্যার, বাধ্য হয়ে আমি রাস্তায় রাস্তায় স্যার ভিক্ষা করে বেড়াচ্ছি স্যার।
আজকে সকালে স্যার আমি যখন বাসা থেকে বের হয়েছি, আপনার স্যার এই পর্যন্ত আসা পর্যন্ত স্যার, আমার এই না বানা এই পর্যন্ত আসা পর্যন্ত আমি স্যার 2700 টাকা কালেকশন করছি স্যার। এই মানুষকে দেখায় এই যে স্যার মানুষকে দেখাই এটা এই করে এই কার্ড প্লাস মেডিকেল সার্টিফিকেট এটা দেখাই স্যার। আমি 9টার সময় বের হয়েছি, বের হয়ে এই পর্যন্ত আসতে চাই স্যার আমার 2700 টাকা আমার পকেটই স্যার সেটা। আমি স্যার এখন মানুষকে স্যার আমি বলতে চাই এতটুকুই। আর এর ভিতরে আরও একটা ছোটো আরেকটা মানে শেষ সেটা হলো স্যার, প্রত্যেকটা মানুষের একটা জীবন সঙ্গী লাগে, একজন বিয়ের জন্য একটা লাগে। আমি আপনার কাছে যেটা দেখালাম স্যার, এটা আমার বাচ্চা না, আমার ভাইয়ের বাচ্চা। ও মানে আপনি যার সঙ্গে আমাকে কথা বলাচ্ছিলেন? জি স্যার, এটা ভাইয়ের বাচ্চা। তো আমার বোনকে আমার বোনকে আমি ওরা সবাই মিলে বললো যে দাদা আব্বার বয়স হচ্ছে, আব্বা যখন বিয়ে করবে না তখন তুই তাহলে বিয়ে কর। তখন স্যার করলাম কি যে আমরা বিয়ের জন্য ঠিক আছে তুমি বিয়ে তোমরা দেখো, আমি সংক্ষেপে বলি স্যার কথাটা, বিয়ে দেখো তোমরা যদি পছন্দ হয়, আমার দেখাতে কোনো নাই। তারপরে স্যার আমাদের স্যার ওই যে গরুটার কথা বললাম, আমরা স্যার কাওলাতে নিয়ে আসছিলাম। আমাদের এই গরুটার স্বভাব ছিল কি স্যার, আমরা এই বাথরুমের ভিতরে এই গরুটাই মানে গোয়ালের ভিতরে গরুটা কোনো সময় পায়খানা প্রস্রাব করতো না, কোনো সময় গোয়ালের ভিতরে করতো না। ওকে যতক্ষণ পর্যন্ত বাইরে না বাইর করবেন ততক্ষণ পর্যন্ত করতো না। এই জন্য খুব ভোরবেলাতে আমাকে করতে হতো। তো আব্বার যখন বিয়ের কথা শুনলো, আব্বা উত্তরখান একটা মেয়েকে দেখলো, দেখে আব্বার পছন্দ হলো, মায়ের পছন্দ হলো, সবার পছন্দ হলো। তো আমি তো বললাম যে তোমাদের পছন্দ আমার পছন্দ, আমার দেখার কিছু নেই। এই বলে করলো। সেটা ছিল আপনার 11ই জানুয়ারি, এটাই ছিল 19শে জানুয়ারি হচ্ছে আপনার অনুষ্ঠান হবে। সব 19শে জানুয়ারি দেখাশোনা করতে গেল ওরা 11 জানুয়ারি, ওরা 11 জানুয়ারি যে দেখা করতে যায় 19শে জানুয়ারি ওরা ডেট ঠিক করে আসলো। ডেট ঠিক করে আসার পরে 17ই জানুয়ারি ওই যে মেয়েকে দেখতে গেছিল, ওই মেয়ে সাথে 2টা ছেলে আর একটা মেয়ে, টোটাল 4জন সিএনজি নিয়ে কাওলা আমার বাসার সামনে, কাওলা সকালবেলায় খুব ভোরবেলায় আমার বাসার সামনে গেছে। বাসার সামনে যেয়ে বলতেছে কি যে ভাই এখানে জাহিদদের বাসা কোনটা। তখন আমার হাতে গরুর দড়ি, তখন আমার একটু স্বাভাবিক আমার একটু হাসি আসতেছে যে জাহিদকে বলতেছে জাহিদদের বাসা কোনটা। তার নামাজটা শেষ হয়েছে এই সময় ওখান থেকে পাশ থেকে আর একটা চাচা যাচ্ছে, নাম ছিল কাসেম চাচা। কাসেম চাচাকে জিজ্ঞেস করছে কাকা এখানে জাহিদদের বাসা কোনটা। কাসেম কাকা হাসতেছে, বুঝছে রে পাগল তুমি জাহিদকে বলতেছো জাহিদদের বাসা কোনটা। তাই বলে ওটা করে দিল। দেওয়ার পরে বলছে ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি তো হাসতেছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, তো আপনি কি শুনতে পারবেন? তো হ্যাঁ বলেন। তো আপনি কি জানেন যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? তো বলছি যে এতদিন জানতাম যে ছেলেরা দেখতে যায় মেয়ে বাড়ি, আর মেয়েরা বিয়ের আগে ছেলে বাড়ি দেখতে আসলো, আমি কি কোনো অপরাধ করছি? তখন আমাকে সরাসরি একদম বাংলা ভাষায় সে বললো যে ভাই দেখেন আপনি আমাকে বিয়ে করেন না, এই যে গাড়ির ভিতরে যে ছেলেটা আছে এই ছেলেটা তার সাথে আমার সম্পর্ক, আমার শরীর মন আমি সব কিছু তাকে দিয়ে দিচ্ছি। আপনি যদি বিয়ে করেন তাহলে হয় রাত্রে আমাকে সুইসাইড করতে হবে, তাহলে আমাকে পালাতে হবে। এই কথা বলে সে করলো। তখন বললাম কি যে তখন আমার মুখ থেকে বের হয়ে গেল কি যে আপনি তো আমার মায়ের থেকেও খারাপ। তখন বললো কেন? তখন বলছে দেখেন আমার মা আর একটা জায়গাতে বিয়ে করছে। কথাটা মানে অপ্রাসঙ্গিকভাবে হলেও তাকে বলা হয়ে গেল, হয়েছে যে তাকে বলা উচিত ছিল না। তো আমাকে বললাম যে দেখেন মা আমার মা আরেকটা জায়গাতে বিয়ে করে সে তার সাথে সংসার করতেছে, তার সাথে যা করা সেটা করতেছে, কিন্তু আপনি বিয়ে না করে একটা মানুষকে আপনি দেহ দিয়ে দিলেন, আপনার মন দিয়ে দিলেন, এটা আপনি তো আপনার মায়ের থেকেও খারাপ, আমার মায়ের থেকেও খারাপ। এ করছে কি? তখন আমি বাসা থেকে চলে গেছি, ঠিক আছে আপনার আব্বা আমাকে পাঠাই দিন, এই বিয়ে হবে না, এটা আমি ম্যানেজ করবো। তখনও আমার পাশের বাসাতে যারা ছিল এরা সবাই কাছে গেছে, যে সব কিছু ঘটনা শুনছে। শোনার পরে এই বাড়িতে যে বলছে যে আমি ওই বাড়িতে বিয়ে করবো না। কেন করবা না? ওর মা এই ধরনের, তোমরা জানো না, ওর মা খারাপ, ওদের বংশ খারাপ, ওরা এখানে থাকতে পারে, ওরা বাগেরহাট থাকতে পারে নাই, ওরা রাজশাহী থাকতে পারে না, ওরা এই করতে পারে না, এটা করতে পারে না, এই করতে পারে নাই, এরকম কথা বলছে। বলার পরে 19 তারিখের বিয়ে, 18 তারিখে সন্ধ্যার সময় ওর মামা, ওর আব্বা আর হলো ওর এক চাচি, 3জন মিলে আসছে। 3জন মিলে আসে আব্বাকে ডাক দিছে। আব্বাকে ডাক দেওয়ার পরে বলতেছে যে ভাই আপনার ছেলে যে বিয়ে করবে না, এটা তো আমাকে তো বলতে পারতো না, বলে আপনার ছেলে আমার এই মেয়েটাকে এরকম কাজ করলো, এটা কি ঠিক হয়েছে? তখন আব্বা আমাকে ডাক দিয়ে বলছে আব্বা আমাকে কোনোদিনই করেনি, কিন্তু আব্বা আমাকে জোরে এখানে একটা চড় দিচ্ছে, যে এমন জোরে একটা চড় দিচ্ছে যে এখনও পর্যন্ত আমার কানে প্রচুর সমস্যা হয়। তো চড় দেওয়ার পরে আমি বলছি আব্বা আপনি আমাকে মানলেন কেন? বলছে তুই আবার আমাকে জিজ্ঞেস করতেছিস আমি মানলাম কেন? তখন ওই মেয়ের বাপ আমাকে সরাই দিল, দিয়ে বলছে তুমি আমার মেয়েকে কি বলছো? বলছে আপনার মেয়েকে তো আমি কিছু বলি না, আপনার মেয়ে এই সমস্ত কাজ করছে, আপনার মেয়ে ছেলেকে নিয়ে আসছে, তার সাথে এই আল্লাহর কি রহমত। ঠিক এই সময় আমরা কথা বলতেছি, এই সময় তো মেয়ের মা ফোন করছে যে মিতার আপু, মিতা নাই, মিতা বাসায় চিঠি লিখে মিতা পালায় চলে গেছে।
তখন আব্বা বলতেছে যে আমার ছেলেটাকে যে আমি মারলাম আর আপনারা যে কাজটা করলেন, এখন আমি কি করবো? আগামীকালকে আমাদের সমস্ত কার্ড টার্ড দেওয়া হয়ে গেছে, একটা টোটাল বিমানবন্দরে কতজন স্টাফ থাকে এটা তো আপনি ভালো করে জানেন, কার্ড টার্ড দেওয়া হয়ে গেছে, এখন আমি কি করব? আমার তো বিয়ের তো আমার তো সময় নেই। তাহলে আপনি ভাই আমার সংসারেরও এরকম একটা সমস্যা, তারপরে আমাকে একটা কাজ করতে হবে, সেটা একটু আপনি একটু কালকে যেভাবে হোক আমার এই জায়গাতে আপনাকে একটু আসতে হবে, অনুষ্ঠানে আপনার একটু আসতে হবে। তো অনুষ্ঠানে আসতে হবে, আসে আপনি একটু মানুষকে যদি না বলেন তাহলে আমার ছেলেটার জীবন নষ্ট হবে, আমার মান সম্মান তো গেছে, আমার ছেলেটার কোনো সময় কোনোদিন বিয়ে করতে পারবে না। তো আল্লাহ, যাই হোক আল্লাহর রহমত ছিল যে ওই সেই মেয়ের বাপ আসছিল বিয়ের দিন সবাই গিফট টিফট নিয়ে আসতেছে, কিন্তু আমার বোনটা একটাতে গেটের এক কর্নারে, আমি এক কর্নারে দাঁড়ায়, মানে আমাদের দুজনের বুক ফেটে যাচ্ছে, কিন্তু ওর চোখ দিয়ে কষ্টের পানি বের হচ্ছে যে কি হচ্ছে এগুলা। তো বলার পরে স্টেজে উঠছে ওই মেয়ের বাপ মাইক নিয়ে বলতেছে, দেখেন এরকম ব্যাপারে ছেলেটার কোনো সমস্যা নাই, আমার মেয়ের সাথে এই ছেলের বিয়ের কথা ছিল, কিন্তু আমার মেয়ে কালকে রাত্রে পালায় চলে গেছে। এই বলার পরে আব্বা আর ওকে কোনো কথা বলতে দেয় না। তখন আব্বা বলছে কি যে আপনারা যে গিফট নিয়ে আসছেন, দয়া করে আপনারা এই গিফটটা রিটার্ন নিয়ে যান, এই গিফটটা এখানে দিয়েন না। আমার এই আব্বা মারা গেছে অনেক আগে, তো আমার বাপের মিলাদ হিসাবে আমরা আজকে খাবারটা আমার বাপের মিলাদ হিসাবে আমি হুজুরকে নিয়ে আসছি, আমার বাপের মিলাদ হিসাবে আমরা এটা দিয়ে দেবো। তারপর থেকে বিয়ের চিন্তা আমরা করি না। কিন্তু স্যার এখন আমার সমস্যা স্যার, আমার এই যে রাস্তায় স্যার আমি অনার্স কমপ্লিট করছি স্যার, অনার্স কমপ্লিট করে আজকে রাস্তায় স্যার আমি ভিক্ষা করতেছি, কার অপরাধে স্যার? আমার কি অপরাধ ছিল? এই যে একটা জীবন না, কল্পনাই করা যায় না। মানে আপনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আপনি বিয়ে শাদী করতে পারেননি, বয়স হয়ে গিয়েছে, আপনার শরীরে এতগুলো স্টেপ, এগুলো দেখলেও প্রত্যেকটা মানুষের কাছে জবাব দিতে হয় যে কেন এতগুলো স্টেপ। মানুষ বিশ্বাস করে আপনার জীবন আদৌ আসবে কিনা সেটাও একটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে মামলা তো চলছে, ঝুলন্ত অবস্থায় এখনো আছে, সেই মামলার রেজাল্ট কি দাঁড়াবে জানি না। মামলাটা কি অবস্থায় আছে এখন? মামলা সম্ভবত রায় হবে, ট্রায়াল চলছে। ট্রায়াল কি ফেস করেছেন? ট্রায়াল মধ্যে আপনার সাক্ষী চলতেছে আর কি। আচ্ছা, তো কতদিন যাবত চলছে মামলাটা? মামলাটা আপনার 4 বছর হচ্ছে। 4 বছর। তো এতগুলো দিন আপনার তো হাজিরা দিতে হয় না, হয় কি? হ্যাঁ, প্রত্যেকটা হাজিরা দিতে, হাজিরা না দিলে আবার অ্যারেস্ট করে ফেলবে। ওয়ারেন্ট, অন্যজন যদি হাজিরা না দেয় তারা টাইম পিটিশন করে সময় পায়, কিন্তু আমি হাজিরা না দিলে এরা এখান থেকে আপনার সিস্টেম করে, ওরা এখনো পিছনে লেগে আছে, এখনো পিছনে লেগে আছে। ও তাহলে তো, এবং এই কারণে আমি রাজশাহী যেতে পারতেছি না। আর রাজশাহী না যেতে পারে আমি এই যে আমি কোনো একটা চাকরি পাচ্ছি না, আমি যদি কোনো একটা চাকরি পেতাম তাহলে আমি কোনো একটা কাজ করতাম। মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনার পুরো জীবনটা একটা ঝুলন্ত অবস্থায়, এবং আপনি, আর আমি সবচেয়ে বেশি বিপদে পড়ছি আমার ফুফুকে নিয়ে, যে আমার ফুফুর চিকিৎসাটা আমি করতে পারতেছি না। এবং আপনি এমন একটা অবস্থার মধ্যে আছেন, না আছে পয়সা, না আছে জীবনের গ্যারান্টি, না আছে মনের কোনো সুখ, না আছে ভবিষ্যৎ কোনো কিছু। আমি এইখান থেকে আপনাকে কি বলা উচিত আমি জানি না, আমি বরং পরিণতিটা খুব ভয়াবহ হয়েছে। মানে নিজের জীবনের যে পরিণতিটা, একটা মানুষ জীবন্ত অবস্থায় থাকা অবস্থায়ও তাকে প্রত্যেকটা মোমেন্ট আসলে চিন্তা করতে হয় এরপরে কী হবে, এরপরে কী হবে, এরপরে কী হবে, ভয়ানক রকমের পরিণতি। তো সেই জায়গাটা থেকে আমি শুধু একটা কথাই আপনাকে বলতে পারি, তাওয়াক্কাল তু আল্লাহ, এবং আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করতে পারেন এই অবস্থায় থেকেও একটা মানুষের, নিশ্চয়ই পারেন। আমি সবসময় আশাবাদী একজন মানুষ। তো সেই জায়গাটা থেকে অনেক কিছুই হতে পারে আপনার জীবনে, অনেক কিছুই হতে পারে, ভালো অনেক কিছুই হতে পারে। এবং আমার লিসনারদেরকে আমি একটা কথাই বলতে চাই, যেহেতু আমাদের সিক্রেটসের যে বিষয়টা সবসময় থাকে, যে একটা মানুষের কিভাবে সে ধীরে ধীরে অপরাধের দিকে যায় এবং অপরাধের জীবনের পরিণতিটা কোন দিকে যায়, এটা আপনাদেরকে বহুবার দেখিয়েছি, এটা নতুন না, আমরা প্রতিনিয়তই দেখিয়ে যাচ্ছি, এ কারণে যে আপনার জীবনে এই ভুলগুলো যাতে না হয়। আমরা প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি শেষ করার আগে একটা কথা বলতে চাই। এই মানুষটির গল্প আপনারা শুনলেন, এবং আপনারা এই মানুষটির জন্য দোয়া করবেন মনে প্রাণে। বিপদে মানুষের পাশে হাত বাড়িয়ে দেয়াই হচ্ছে মনুষ্যত্বের লক্ষণ। সেটা শুধু এই মানুষটা না, আপনার চারপাশেও যদি কখনো এরকম কোনো বিপদগ্রস্ত মানুষ থাকেন, তাহলে তার দিকে আপনি হাত বাড়িয়ে দেবেন। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করতে বলিও সবাইকে, একটা মানুষ যত খারাপই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস আছে, ওই মানুষটার দ্বারা ভালো কিছু করা সম্ভব। কারণ একটা মানুষ আপাদমস্তক খারাপ মানুষ নয়, একটা মানুষ আপাদমস্তক ভালো মানুষ নয়, ভালো মন্দ মিলিয়েই মানুষ। এবং সৃষ্টিকর্তা যেহেতু তার জীবন ও জীবিকার ব্যবস্থা করে রেখেছেন, সুতরাং আপনার জায়গাটা থেকে সেটা যেন কখনোই কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামী রবিবার রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসব সিক্রেটস অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সবার জন্য দোয়া। সিক্রেটস, something beyond entertainment. Love,
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.